আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো গাইডের কিছু সামারি নিয়ে। বিষয়গুলো হচ্ছে সামারি, বাট ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। ঠিক আছে? তো ফার্স্ট টু লাস্ট যারা আমাদের কাছ থেকে গাইডের ভিডিও দেখেন এবং গাইড সম্পর্কে শিখেন মন দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে? সো এ পর্যন্ত গাইড নিয়ে অনেক ভিডিও দেখেছেন, অনেক প্রোডাক্টের ছবি ভিডিও দিয়েছি। তারপরে কোথা থেকে কোথায় গাইড যায়, সে মাঝির ঘাট থেকে শুরু করে খাতুনগঞ্জ থেকে শুরু করে গোডাউনের অবস্থা কেমন হয়, হ্যাঁ, তারপরে কোন পোর্টে 2 নম্বর গেট থেকে পোর্টের 2 নম্বর গেট থেকে মাল নামে, সব কিছু আপনাদের বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখাই দিয়েছি। এরপর গাইড মাল কেনার কি লাভ লস, ঠকা জেতা কোথায় কি আছে, এরপর ব্যবসা কিভাবে করতে হয় সবই শিখাই দিছি। তো দেখা যায় যে একটা ভিডিও দেখে অথবা দুইটা ভিডিও দেখে অনেকে লাভঝাপ দিয়ে চলে আসেন আমাদের কাছে, অথবা সাপোজ চিন্তা করেন যে চমৎকার তথ্য পেয়ে গেলাম, তাহলে আমি একবারে চট্টগ্রামে সেই মাঝিরঘাটে চলে যাই। হ্যাঁ, তারপরে পারলে 2 নম্বর গেটের কাছে যে পোর্টের মধ্যে যে দাঁড়ায় থাকি। তো অ্যাকচুয়ালি যার ব্রেন যেভাবে কাজ করে এটা কোনো অপরাধ না, এটা কোনো অপরাধ না। বাট দিন শেষে এটা একটু হাস্যকর হয়ে দাঁড়ায়, এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি আপনার জন্য হয়ে দাঁড়ায়। কারণ একটা জিনিস আপনারা কখনো বুঝেন না, বিজনেস হচ্ছে চেইন অফ কমান্ড। যেমন রাজনীতিও চেইন অফ কমান্ড, যে আপনার সিনিয়র নেতাকে ওভারটেক করে তার থেকে বড় নেতাকে যখন ধরতে যাবেন আর তার কাছে তেলবাজি করবেন, আর আপনার সিনিয়র নেতার কাছে যখন জিনিসটা চলে আসবে কানে, তখন কিন্তু আপনার আমও যাবে, ছালাও যাবে। তো বিজনেস হচ্ছে এমন একটা জিনিস, যেমন বাইং হাউস, ট্রেডিং হাউসেও দেখা যায় বায়ার ট্রেডার অথবা ব্রোকার অথবা বাইং হাউসকে ওভারটেক করে ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ করে, অথবা ফ্যাক্টরি বায়ারের সঙ্গে যোগাযোগ করে। লাস্টে কিন্তু ফলাফলটা সুন্দর হয় না। লাস্টে দুইজনই দুইজনের সঙ্গে বড় ধরনের ঝামেলায় বেঁধে যায়। ঠিক আছে? কারণ দুইজনই চিটার। আর মাঝে যে ছিল সে আস্থা করে ব্যবসা সেট আপ করতেছিল, এবং দুইজন যাতে দুইজনকে ঠকাতে না পারে, বায়ার এবং ফ্যাক্টরি মধ্যেখানে ব্রোকারি কাজ করতেছিল, বিনিময়ে সামান্য দুটো টাকা নিচ্ছিল। তো এই জিনিসগুলো যারা মানতে পারেন না, তারা কিন্তু ধুপধাপ করে ব্যবসায় নামেন, ধুপধাপ করে প্রথম একটা দুইটা কাজে খুব ভালো করেন, আর পরে যে একদম আমও যায়, ছালাও যায়। তো আমি একটা কথা সবসময় বলি যে জীবনে যেমন উন্নতি করার জন্য শর্টকাট বলে কোনো শব্দ নাই, যে রাতারাতি বড় হবেন এই সুযোগটা কোনো জায়গাতে কোনো ক্ষেত্রেই নাই। আর যদি সামান্য কোনো ফলাফল অথবা তাৎক্ষণিক বড় কোনো ফলাফল আসতে শুরু করে, এর পরবর্তীটা প্রচণ্ড খারাপ হয়। অর্থাৎ শেষ জীবনটা সীমাহীন খারাপ হয়, অথবা অল্প সময়ের মধ্যে খারাপ সময় চলে আসে। সো এই কাজগুলো আপনারা করবেন না। তো এটা হচ্ছে শুরুতে আপনাদের প্রতি কথা বলা। ঠিক আছে? এবার আসেন আমরা গাইডের একদম ফার্স্ট টু লাস্ট এই ভিডিওর মধ্যে আপনাদের কমপ্লিট করে দিব। যেমন আমাদের কাছে প্রচুর পরিমাণ ফোন আসে গাইডের জন্য, এবং আপনার খুব অবাক করা বিষয় যে আমরা একটা গাইড সম্পর্কে আপনাকে ফার্স্ট টু লাস্ট যত কিছু শেখায় দিই, এরপরেও আপনাদের খুঁতখুঁতানি এবং প্রশ্নের মোটে শেষ হতে চায় না। ওপাশে খাতুনগঞ্জ অথবা সদরঘাটে যখন ফোন দেন, অথবা অন্য কোনো ব্যবসায়ীর কাছে যখন ফোন দেন, তখন ভাই মাল ভালো পড়ছে না, ঠিক আছে, একটু খারাপ পড়ছে, সমস্যা নেই, এর সাথে আরও 2টা মাল নেন, নিয়ে ভাজায় ভুজায় বিক্রি করে দেন। আর গাইড তো নেওয়ার পরে খোলার কোনো সিস্টেম, অথবা রিটার্ন মানে খুলে তারপরে দেখবেন অথবা কুরিয়ারেতে রিসিভ করবেন, এরপরে মালটা আবার ফেরত দিবেন, এই সুযোগ কোথাও নাই, তাই না? তো আমরা আপনাদের যতভাবে শেখাই দেখাই গত 50-60 বছরে এটা কেউ করে নাই। এরপরেও যদি আপনাদের কমপ্লেন থাকে, অথবা 1000টা গাইড দিতে যে সেখানে 10টা গাইডের 10জন ব্যক্তি যদি কমপ্লেন করে, তো সেটা কিন্তু 5%-এর নিচেও আপনার বলতে গেলে আপনার ফল্ট রেট, অর্থাৎ অপরাধ অথবা ভুলের মাত্রা। তো এখন যে 10 জনের মাল খারাপ পড়ছে, অথবা 8 জনের মাল খারাপ পড়ছে, অথবা 12 জন, তারা দেখা যায় যেভাবে দুর্নাম করে অথবা যেভাবে ব্যাড কমেন্টস করে, তাতে দেখা যায় আমাদের একটু মনটা একটু ভেঙেই যায় যে এত সাকসেস পেলাম, কিন্তু আমরা তো চাই যে ভালোটা দিতে। কারণ আপনাদের খারাপ যত বিষয় আছে সব বিষয় শিখায় একটা মাল দিতে গেলে
কলিজা লাগে এবং ভিতরটা ততটা সৎ হওয়া লাগে, উদ্দেশ্যটা ততটা সৎ হওয়া লাগে। এরপর বাস্তবতা যখন আমরা বাস্তবে আমরা মালটা কিনে আপনাদের দিতে যাই, তখন দেখা যায় যে দুইটা কারণে ফল্ট হয়। একটা হলো মার্কেটে প্রোডাক্ট নাই, এমন একটা প্রোডাক্ট আপনি খুঁজতেছেন সেটা নাই এবং ওইটা আপনাকে দিতেই হবে। তো তখন ওই খারাপের মধ্যে অনেকগুলো ছাগলের মধ্যে যেটার কান একটু বড় দেখা যায় অথবা স্বাস্থ্য একটু বড় দেখা যায়, ওটারই খাসি মনে হয়। তো তখন দেখা যায় ওই প্রোডাক্টটাই আপনাকে দেওয়া হয়। প্রথমে বলা হয় যে এই প্রোডাক্টটা ভালো, মানে আমাদের পছন্দ হওয়ার মতো করে নাই, আপনি কি অন্য কোনো প্রোডাক্ট নেবেন? তো দেখা যায় না, তার ওই প্রোডাক্টটাই লাগবে। তো তখন কি আর করার? তখন যতগুলো যে কয়টা গোডাউন, 10-15টা গোডাউনের, ইম্পোর্টারের গোডাউনে সবথেকে ভালো যেটা চোখে পড়ে সেটাই আমরা আপনাকে দিই। কারণ শুরুতে আপনাদের আমরা বলে রাখি যে আমরা কখনো ক্যাশ টাকা দিয়ে বড় ধরনের ইনভেস্ট করে আমরা মাল গোডাউন করি না। যার কারণে কি হয়, যার কারণে আমরা আমাদের গোডাউনে যদি খারাপ মাল আসে সেই মাল আপনাকে ধরায় দিব মিষ্টি কথা বলে, এই সুযোগটা নাই। আপনাদের টাকা দিয়েই আপনাদেরকে মাল কিনে পাঠায় দেওয়া হয়। সো আপনাদের টাকা দিয়ে যখন আপনার জন্য 10টা গোডাউন ধরে একটা ভালো মাল খুঁজে বের করে, অনুমান করে খুঁজে বের করে দেওয়া হয়, তো সেখানে আমাদের উদ্দেশ্যটাই থাকে যেন আপনি সারা বছর আমাদের কাছ থেকে মাল নেন অথবা সারা সিজন আমাদের কাছ থেকে মাল নেন এবং মালটা পেয়ে যেন আপনি খুশি হন, একটা থ্যাংক ইউ বলেন এবং আপনি যেন মাল নিতে থাকেন। কারণ আপনি কথার কথায় শীতের 4 মাসে একজন ব্যক্তি যদি 10টা গাইড নেয়, তা 500 টাকা করে লাভ হলো, আলহামদুলিল্লাহ, খারাপ কি? তো এরকম সারা বাংলাদেশে যদি আমাদের 500 ক্লায়েন্ট থাকে, তো 500 ক্লায়েন্টে 10টা করে যদি বেল নেয়, তাও তো 5000 বেল। 500 টাকা করে থাকলে অনেক, তাই না? তো আপনার টাকা দিয়ে যখন মাল কিনে আপনাকেই দিচ্ছি, আর আমরা যেহেতু এই নেটওয়ার্কটা বানাইতে চাচ্ছি, তো আপনাকে খারাপ মাল আমরা কেন দিব? কোনো প্রয়োজন নাই তো। কারণ একজনকে ইচ্ছাকৃত একটা খারাপ মাল দেওয়া, মনে করেন যে আমি নরসিংদীতে ইচ্ছা করে একটা খারাপ মাল দিলাম। নরসিংদীতে একজন ব্যক্তি আমাদের কাছে মনে করেন আপনার গাইড নেওয়া শুরু করছে। এখন আমরা যদি ইচ্ছা করে যদি মালটা যদি খারাপ দেই, তাহলে তো নরসিংদীতে ওই মানুষটাকে আমরা ধ্বংস করে দিলাম, প্লাস নরসিংদীতে আমাদের ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। তাহলে বলে না যে পাগলে নিজের ভালো পাগলেও বুঝে, তা আমরা পাগল হইতে পারি কিন্তু এত পাগল না যে আমরা আমাদের ক্ষেত্র নষ্ট করব অথবা সুযোগ, ননস্টপ যেখানে মাল যাচ্ছে সেই জায়গাটা আমরা ধ্বংস করব। সো এইটুকুনো আস্থা অন্তত রাখতে পারেন। তবে যেটা হয়, 2-3টা কারণে হয়। নাম্বার 1 বলে দিছি যে যে মালটা নাই ওইটাই আপনার দরকার। আর নাম্বার 2, মার্কেটে একটা নতুন ব্র্যান্ড আসছে, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে না, প্রোডাক্টটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আগে কখনো আমরা ব্যবহার করি নাই, কোনো ইউজারও ব্যবহার করে নাই, কোনো রিভিউ নাই। তখন ওর একটা মাল যখন টেস্ট বেসিসে একটা অথবা 2টা মাল অথবা 3টা মাল 3জনকে দিলাম, দেখি 3জন কী বলে, 3জনের মধ্যে 2জন যদি ভালো বলে, তাহলে আলহামদুলিল্লাহ এই ব্র্যান্ডের মাল এই সিজনে আমরা দেওয়া শুরু করব অথবা এই ব্র্যান্ডটা আমরা বিক্রি করা শুরু করব। তো ওই দেখা যায় যদি ওই 3টা মালের মধ্যে 2টা মাল যদি খারাপ পড়ে অথবা 2জন যদি কমপ্লেন করে, তাহলে ওই 2জনই তো আমার ওই 1000-এর মধ্যে অথবা 500 জনের মধ্যে 2জন কমপ্লেন করা ব্যক্তি হয়ে গেল, যারা প্রচণ্ডভাবে মনে করেন যে অসন্তুষ্ট হয়ে গেল। কিন্তু এই টেস্টটা তো করতেই হয়, কারণ প্রতি বছর নতুন নতুন ব্র্যান্ড আসা শুরু করে, ঠিক আছে? এবং ব্যবসায়ীরা আপনার মালের দাম এত বাড়া কমা করতেছে যে দেখা যায় যে ব্যবসায়ীরা সেখানে ইম্পোর্টাররা কিছু টেকনিক খাটায়। তো যাই হোক, এগুলো আমি এখন ডিটেলস আপনাদের সব কিছু আলোচনা করব, যেন এই ভিডিওর পরে আপনাদের আর আমাদের কাস্টমার সার্ভিসে অন্তত ফোন করে 1000টা প্রশ্ন করা না লাগে। শুধু বলবেন যে ভাই আমার এই মালটা দরকার, কত টাকা রেট পড়বে, আমি কোন নাম্বারে টাকা পাঠাবো, আমার নামে বুকিং দেন, ঠিক আছে? এর বাইরে আর কোনো কিছু বলার প্রয়োজন হবে না, যদি কিনা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তাহলে আসেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আমাদের কাস্টমার কেয়ার, আমাদের কোম্পানির নাম খানস গ্লোবাল, আমাদের ঢাকা খিলক্ষেত, লেক সিটি, কনকর্ড মার্কেটে, এয়ারপোর্টের আগে খিলক্ষেত, অর্থাৎ খিলক্ষেত কাঁচা বাজার অথবা রেল লাইনটা ক্রস করে এখানে আপনি যদি অটোতে করে আসেন তাহলে 10 টাকা, অথবা সিঙ্গেল আসলে 30 টাকা আপনাকে ভাড়া নিতে পারে
একদম লেক সিটি কনকর্ডের গেটে একটা মার্কেট আছে, যে মার্কেটটার নাম লেক সিটি শপিং কমপ্লেক্স। এখানে এসে আপনাকে নামিয়ে দেবে এবং এখান থেকে দুইটা লিফট আছে, যে কোনো লিফটের 2 নম্বর বাটন চাপ দিয়ে 301, 2, 3 একসঙ্গে 3টা দোকান মিলে আমাদের ছোট্ট করে অফিস, এই অফিসে আপনারা চলে আসতে পারবেন। তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা বলে দিলাম, এরপর একটি স্ক্রিনশট দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। এবং আমার এই ভিডিওর নিচে কমেন্ট ডেসক্রিপশন বক্সে ওখানে আপনারা আমাদের কাস্টমার কেয়ার থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে যেখানে যা জানার দরকার আমাদের কোম্পানি সম্পর্কে এবং কোম্পানির সঙ্গে যোগাযোগ করার সম্পর্কে সব কিছু আপনি ডেসক্রিপশনের উপর চাপ দিলে ডিটেলস সব পেয়ে যাবেন। আর আমি একটি স্ক্রিনশট দিয়ে দিব এখনই, এটা আপনার এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এই জায়গাটাতে আমাদের ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, তারপরে কোম্পানির যে ইউটিউবের 3টা চ্যানেল আছে, 3টা চ্যানেল, তারপরে আমাদের খানস গ্লোবালের আপনার অনলাইনে যেমন ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গায়, ফেসবুকে আমাদের পেজ কোন নামে আছে, খানস গ্লোবাল নামে আছে। এরপর আমাদের ফোন নাম্বারগুলা, তারপরে আমাদের ব্যাংকের ডিটেলস, যে বিকাশ মার্চেন্টে টাকা পাঠাতে গেলে কোন নাম্বারে পাঠাতে হয়, নগদ, তারপরে বিকাশ পার্সোনাল, রকেট পার্সোনাল, এগুলোও আছে, যেটা আমার নাম্বার দিয়ে, যেহেতু আমি একক মালিকানায় খানস গ্লোবাল কোম্পানিটা, সো আমার যদি মার্চেন্টে আপনার টাকা পাঠাতে কোনো সমস্যা থাকে, অনেকে আছে নগদে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত নাম্বার যেটা, এটাতেও আপনি পাঠাতে পারেন, যেহেতু এটা একক মালিকানার কোম্পানি, সো এখানে প্রবলেমের কিছু নাই। আর পাওয়ার মাত্রই তো আমরা আমাদের কোম্পানির অথবা আমার ব্যক্তিগত নাম্বার থেকে, যেটা আমি কোম্পানির ব্যবসার কাজে ব্যবহার করি, সেই নাম্বার থেকে আপনাদের আমরা এসএমএস দিয়ে দেই। এরপর ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের ডিটেলস, তারপর আমাদের অফিসের ঠিকানা, ফ্যাক্টরির ঠিকানা, সব কিছু। তো এটা আমি অ্যাটাচ করে দিয়ে দিব, হয়তো বা ভিডিওতে আপনারা উল্টোভাবে দেখছেন, এটাকে পাল্টাভাবেই সুন্দর করে ভিডিও শেষে এটা ভিতরে আমি এডিট করে আপনাদের দিয়ে দিব। এবং এই ডকুমেন্টটাই কিন্তু আমাদের যে কাস্টমার সার্ভিস ডেস্ক, এই কাস্টমার সার্ভিস ডেস্কে সবার কাছে এটা দেওয়া থাকে, সো তারাও আপনাকে ছবি তুলে এটা পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে। এরপর আমাদের যারা কাস্টমার সার্ভিস ডেস্কে থাকে, আমাদের কাস্টমার সার্ভিস ডেস্ক আপনাকে কীভাবে সহযোগিতা করে সেটা একদম ভিতরটা আপনাকে আমরা দেখাই দিচ্ছি, যেন আপনার কোনো যদি কনফিউশন থাকে, একটা কোম্পানির স্বচ্ছতার সর্বোচ্চ যেটুকুন দেওয়া সম্ভব সেটুকুনি আমরা দেওয়ার চেষ্টা করি। তো এভাবে দেখেন, গাইটের যতগুলো ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডগুলো জাপানি ব্র্যান্ড, তাইওয়ান ব্র্যান্ড, কোরিয়া ব্র্যান্ড, চায়না ব্র্যান্ড, সবগুলো, এবং এর মধ্যে কোন কোন ব্র্যান্ডের মালগুলো মোস্টলি ভালো হয়, বছরের পর বছর ভালো মাল আসতেছে, সেগুলো এখানে সুন্দর করে মার্কিং করে দেওয়া আছে তাদের জন্য, ঠিক আছে। তো এটা দেখে তারা আপনাকে সহযোগিতা করে, তারপর আমার সঙ্গে কাজ করতে করতে তাদের চমৎকার একটা জ্ঞান তৈরি হয়। এরপর গাইডের এখানে একটা ক্যাটাগরি আছে, হ্যাঁ, যে উইন্টার মানে শীত, আর নিচে হচ্ছে গরম, সামার। এই উইন্টারে 1 নম্বর সিরিয়ালে এই কয়টা মাল সব থেকে বেশি ব্যবসা দেয় এবং সব থেকে বেশি বিক্রি হয়। তাহলে কথার কথা, আপনি এখানে 4 নম্বর সিরিয়ালের কোনো একটা মাল খুঁজতেছেন, কিন্তু আমাদের কাস্টমার কেয়ার আপনাকে বলবে যে স্যার, আপনি যে 4 নম্বর মালটা খুঁজতেছেন, এটা কোথায় কীভাবে বিক্রি করবেন। স্যার, আপনি কি দ্রুত টাকা বানাতে চান, অথবা দ্রুত সাকসেস চান, অথবা ফার্স্ট দ্রুত সেল চান, অনেক সেল চান, অথবা অনেক কাস্টমার যেন আপনার কাছে আসে সে ব্যবস্থা করতে চান, তাহলে স্যার এই 4টা আইটেমের বেশি অন্য কোনো আইটেম আপনি টাচ করেন না, আপনি এই ডিসিশনটা চেঞ্জ করে এই আইটেমটাতে চলে যান। অর্থাৎ আপনাকে সুন্দর করে গ্রামাটিক্যালি তারা আপনাকে সহযোগিতা করে, ঠিক আছে। তো এই লিস্টটাও আমরা ভিডিওর মধ্যে আপনাকে দিয়ে দিব। আচ্ছা, কারণ ভিডিওটা সম্ভবত একটু উল্টাভাবে হয়, পরে আবার এটা এডিট করে পাল্টা করে দেওয়া লাগে। তো এরপর আসেন, এরপর হচ্ছে 2025 সালে আমাদের যে গাইটের যে রেটগুলা, ঠিক আছে, এই গাইটের কোন গাইটের কত রেট আছে, হ্যাঁ, ভালোটার কত রেট, কম দামি কত রেট, হোলসেল নিতে গেলে কত রেট, খুচরা নিতে গেলে কত রেট, এই রেটগুলো আমাদের এখানে আছে, যেটা আমরা কমনলি শো করি না, ঠিক আছে। এবং কেউ যদি চায় আপনাদের গাইডের রেটের লিস্টগুলো দেন, এটা আমরা কখনোই কাউকে দেই না, একবারে কাউকে দেওয়া হয় না, যার যেটুকুন প্রয়োজন তাকে সেটুকুন পরিপূর্ণভাবে জানায় দেওয়া হয়, ঠিক আছে। তো এরপর আমাদের একটা থাকে ওয়ার্ডার শিট, দেখেন এটাও পাল্টা করে প্রয়োজনে আমরা দিয়ে দিব আপনাকে। একটা ওয়ার্ডার শিট কীভাবে পূরণ করা হয়, ওয়ার্ডার শিটের এখানে প্রথমে আমাদের ফোন নাম্বার টাম্বার সব থাকে, এখানে লেখা থাকে বিল চালান অথবা ওয়ার্ডার শিট, তারপরে এখানে আমাদের ফেসবুকের ডিটেলস সব লেখা থাকে, তারপরে এখানে লেখা থাকে বিদেশ থেকে বেল করে আমদানি করা ব্যবহৃত সকল প্রকার কাপড় ট্রেডিং, বিক্রয় ও সরবরাহ করা হয়।
এরপর ফার্স্ট হচ্ছে ওয়ার্ডার নাম্বার, এরপর ক্রেতার নাম্বার, অর্থাৎ আপনি যে ফোন দিয়েছেন আপনার ক্রেতার নাম, তারপরে ক্রেতার ঠিকানা। এই ঠিকানাটা তারা কি লিখে? তারা শুধুমাত্র আপনার জেলার নামটা লিখে, ঠিক আছে? কারণ আপনি যে থানায় অথবা উপজেলায় অথবা গ্রাম অথবা মহল্লায় অথবা পাড়ায় থাকেন, ওখানে কয়েকটা কুরিয়ারের এজেন্ট অফিস থাকতে পারে, যেমন সুন্দরবন কুরিয়ারের এজেন্ট অফিস থাকতে পারে। বাট এই গাইটের এই ভালো এবং ভারী মালগুলা, এই মালগুলা কখনোই কোনো কুরিয়ার জেলা শহর ছাড়া উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, মহল্লা এই পর্যায়ে তারা ক্যারি করে না। তাহলে যদি আপনার বাসা আপনার জেলা শহর থেকে অনেক দূরে হয় এবং আপনার গাইডটা টানাটানিতে অথবা পরিবহনে অনেক টাকা খরচ হয়ে যায়, তা আমাদের আসলে কিছু করার থাকে না এবং কারোরই কিছু করার থাকে না। খাতুনগঞ্জের কোনো ব্যবসায়ী অথবা সদরঘাটের কোনো ব্যবসায়ী, বাংলাদেশের কোনো গাইড ব্যবসায়ীর এটা কিছু করার থাকে না, এই খরচটা আপনার উপরেই চলে যায়। তো এখানে শুধুমাত্র জেলার নামটা গুরুত্বপূর্ণ, আর কোনো কিছু গুরুত্বপূর্ণ না। তারপরে কুরিয়ারের নাম, কোন কুরিয়ারে দিলে আপনার জন্য সহজ হবে আমরা চেষ্টা করি। আমরা একটা লিস্ট বলে দিই, যেমন নর্মালি আমরা এসএ পরিবহন, তারপরে হচ্ছে এজেআর, তারপরে হচ্ছে জননী, সওদাগর, তারপর করতোয়া, এই কুরিয়ারগুলোতে আমরা মাল দিই। তারপরে ফোর স্টার, ডায়মন্ড, সওদা, এরকম কিছু ট্রান্সপোর্টে মাল দিই, বাস অথবা ট্রেনে মাল দিই না। আর সন্দ্বীপ হলে তখন আমরা ট্রলারে করে মালটা সাপ্লাই দিই, ঠিক আছে? তো এখন এই যে কুরিয়ারগুলো বললাম, এসএ পরিবহন, এজেআর, জননী, করতোয়া। করতোয়া উত্তরবঙ্গের চমৎকার একটা কুরিয়ার সার্ভিস, বগুড়ায় তাদের হেড অফিস আমি দেখে এসেছি লাস্ট টাইম, যেহেতু বগুড়া শহরটা করতোয়া নদীর পাড়ে, সেই করতোয়ার নাম অনুযায়ী। বাট আনফর্চুনেটলি খাতুনগঞ্জের করতোয়া ব্রাঞ্চটার সার্ভিস খুবই খারাপ। সেখানে একটা মাল বুকিং দিলে, গত 4-5 বছর আমরা যেটা দেখেছি যে একটা মাল বুকিং দিয়েছি, বাট সেটা ওই খাতুনগঞ্জের থেকেই ডেলিভারি হচ্ছে 7 দিন পরে। এবং তাদের গোডাউন আগে খুব খারাপ অবস্থা ছিল, মাল ওই 7 দিন ধরে ভিজতে ভিজতে অবস্থা টাইট হয়ে যেত। এটার অনেক ভিডিও আছে আমার কাছে। আমি কিন্তু প্রমাণ ছাড়া কখনো কোনো কথা বলি না, এবং কেউই কিন্তু আমার শত্রু না। কারো যে ব্যবসার ক্ষয়ক্ষতি অথবা লস হবে সেটা আমি কখনোই চাবো না। বাট বাস্তবতায় আমরা যেটা ফেস করেছি সেটার কথাই বলছি। আগে একটা ভালো সার্ভিস ছিল ইউএসবি, সেটা বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে আপনাদের কাছে মনে হতে পারে যে উত্তরবঙ্গে পরতে পরতে করতোয়ার সার্ভিস আছে, তাহলে করতোয়াতে মালটা জমা দেন। কিন্তু আপনারা যদি বলেন যে ভাই আপনি মাল জমা দিয়েছেন, আমাকে রিসিপ্টটা আমাকে ছবি তুলে পাঠান, যেটা আমরা সবসময় রিসিপ্টটা ছবি তুলে পাঠা দিই যে কত তারিখে আপনার মালটা বুকিং দেওয়া হয়েছে। এরপরে যদি দেখেন যে মালটা আপনি 10 দিন পরে পাইছেন এবং আপনার কারণে বাধ্য হয়ে আমরা করতোয়াতে দিতে বাধ্য হয়েছি, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। অযথা আমাদের বকাবাজি করবেন না। আপনারা তখন কুরিয়ার সার্ভিসের সঙ্গে বলেন, আলোচনা বলেন, সমালোচনা বলেন, অথবা অনুরোধ বলেন, সেগুলো তাদের সঙ্গে আপনি করতে পারবেন, ঠিক আছে? এরপর এখানে থাকে ক্রেতার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বার দিয়ে আমরা মালটা কুরিয়ার করে পাঠাবো, অর্থাৎ যে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন করে আপনাকে মালটা ছাড়াই নিতে হবে, ঠিক আছে? সে নাম্বারটা এখানে। এবার এখানে আছে পেমেন্ট মাধ্যম, অর্থাৎ আপনি কিভাবে টাকাটা দিয়েছেন তারা এখানে টিক চিহ্ন দেয় আমাদের কাস্টমার সার্ভিসে যারা আপনাদের অর্ডারটা গ্রহণ করে। এরপর পেমেন্টের তারিখ, কত তারিখে পেমেন্ট দিয়েছেন, এরপর অ্যাডভান্স কত দিয়েছেন, বকেয়া আছে কিনা, আর পেমেন্ট মোবাইল নাম্বার। প্রচণ্ড গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, যে কোন নাম্বার থেকে আপনি পেমেন্ট দিয়েছেন, আপনার কোনো নাম্বার থেকে, কারণ এক একজনের 2-3টা নাম্বার থাকতে পারে। এখন ক্রেতার নাম্বার আপনি একটা দিলেন, কিন্তু আপনার বিকাশ নাম্বার অন্য আর একটা, অথবা আপনি কোনো দোকান থেকে আপনি বিকাশ করেছেন, তো তখন তো দেখা যায় 2টা নাম্বার মিলে না, এবং তখন আমরা বড় ধরনের সমস্যায় পড়ে যাই। তাহলে আপনি যে নাম্বার থেকেই বিকাশ করবেন না কেন, আমাদের অফিসে আপনাকে জানাই দিতে হবে যে এই নাম্বার থেকে এত টাকা বিকাশ করেছি। এরপর থাকে সিরিয়াল বিবরণ, কী মাল নেবেন, কয়টা নেবেন, রেট কত করে, কত টাকা দাম আসছে, ফাইনাল পরিমাণ, যে কয়টা বিল নিচ্ছেন আর কত টাকা বিল আসছে, এবং সেটা কথায় লেখা। আর তার থেকে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিচের এই অংশটা, হ্যাঁ, এই যে নিচের যে অংশটা, এই অংশটায় কি বলা আছে যে বিশেষ লক্ষণীয়, ক্রেতা কি মাল ওয়াশ আয়রন করবে? অর্থাৎ কি, ক্রেতা এই যে গাইটের মালটা নিবে, এটা নিয়ে কি সে রিপেয়ার করবে, ওয়াশ করবে, আয়রন করবে? এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ অথবা না।
এরপরে রঙের আধিক্য, গাঢ় চকচকে না হালকা, মানে আপনি টকটকে গাঢ় রং চান যেগুলো যে চোখে লাগে, চিকচিক করে, অথবা কি হচ্ছে খুব উজ্জ্বল, নাকি আপনি মলিন, এই যে যেমন আমার গেঞ্জিটা সফট মলিন, আবার পিছনে এই ফুলটা খুব গাঢ় টকটকে, তাহলে এই গাঢ় টকটকে অথবা চকচকে রংটা আপনি চান, নাকি এরকম মলিন সফট কালার চান? এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। যেমন বাংলাদেশে যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে কোনো কাপড় বিক্রি করতে চান, তাহলে এরকম টকটকে চকচকে দরকার। পঞ্চগড়ে যদি চান, তারা এরকম টকটকে চকচকে কন্ট্রাস্ট কালার এটা পছন্দ করে। আবার শহরের যারা রয়্যাল ফ্যামিলি, তারা সবসময় এরকম সফট কালার পছন্দ করে, কখনো টকটকে কালার পছন্দ করে না। হ্যাঁ, তো যত গ্রামগঞ্জের দিকে যাবেন এবং সমাজের নিচু স্তরের দিকে যাবেন, তত দেখবেন আপনার টকটকে কালারটা বেশি পছন্দ করে। ঠিক আছে? তাহলে তখন আবার এরকম কালারকে বলে মরা মরা কালারের মাল কই পাইছেন, এত পুরন পুরন দেখা যায়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়, যে যে টকটকে কালার যার চোখে লাগে, যে এটা পছন্দ করে, তাকে এই কালারের মাল দিলে বলে ভাই মরা মরা কি থার্ড ক্লাস মাল দিচ্ছেন, এ মাল আমার এলাকায় চলে না। অর্থাৎ ফাইনালি সামারিটা কি হয়ে গেল, অর্থাৎ সারাংশটা কি হলো, যে সে বলল তাকে পুরানো কি মরা মরা একদম থার্ড ক্লাস মাল দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক লাক্সারি মাল, কিন্তু এটা অন্য সোসাইটির জন্য, অন্য সমাজের জন্য, অন্য বাজারের জন্য। সব বাজারে সব মাল চলে না। তাহলে এই বাজারে যেটা চলবে সেটা তাকে দিতে হবে, আর এই বাজারে যেটা চলবে সেটা তাকে দিতে হবে। উল্টা হয়ে গেলেই দুইজনই বলবে খারাপ মাল দিচ্ছেন। অ্যাকচুয়ালি এখানে খারাপ মাল দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বায়ার কিভাবে পণ্য বিক্রি করতে চায়। একটা হচ্ছে হাট বাজার, অথবা শহরে হকার, অথবা শোরুম, অথবা অনলাইন। আর এরপর হচ্ছে মালের পুরুত্ব, অর্থাৎ মালটা মোটা হবে না পাতলা হবে। তাহলে এই কয়টা প্রশ্ন আপনাকে আমাদের কাস্টমার সার্ভিস থেকে অবশ্যই বলবে, অথবা আমার এই ভিডিওটা আবার একটু পিছনে যে এই পয়েন্টগুলো আপনি আপনার কাগজে লিখে নেন। আপনি নিজে থেকে আমাদের কোম্পানিতে এই কথাগুলো বলবেন। যদি কাস্টমার সার্ভিসের কেউ নাও বলে, আপনাকে এই কথাগুলো বলতে হবে যে আমি এই মালগুলো চাই। তবে ওভারশিওর থাকবেন, এই প্রশ্নগুলো না করে অন্তত এই অর্ডার শিটে এই যে বিক্রয় প্রতিনিধি আছে সে অন্তত সই করবে না। সো এটা ভুলে যাওয়ারও কোনো সুযোগ নেই, কারণ সামনের পরে এটা। ঠিক আছে? তাহলে দুষ্টামি করে যাই বলি না কেন, বাস্তবে আমাদের কোম্পানির সবাই যারা কাস্টমার সার্ভিসে আছে এবং আপনার গাইডের অর্ডার অথবা বুকিং নেবে, সবাই এই কয়টা কোশ্চেন আপনাকে করবেই। এবং আপনি একা ব্যক্তি যদি 10 বার অর্ডার করেন, 10 বারই আপনাকে কোশ্চেনটা করবে, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আর এটা হওয়ার পরে এটার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেয় আমি যখন চট্টগ্রামে থাকি। তো এই অর্ডার শিটটা দেখলে তখন আপনার সঙ্গেও আমার কথা বলার কোনো প্রয়োজন হয় না। কারণ এইটা আপনাকে, চাইনিজরা যে কাজটা করে, চাইনিজরা কি কারণে এত উন্নত, তাদের কেন ইঞ্জিনিয়ারিং জাতি বলা হয়, যে চায়নায় ঘরে ঘরে একটা করে ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল অথবা একটা টেকনিক্যাল পার্সন আছে। অর্থাৎ তারা জাতি হিসেবে প্রচণ্ড কেয়ারিং। কেয়ারিং কেমন? বাঙালিকে যখন একটা কাজ দিয়ে বলবেন ভাই আপনি কি এই খাতাটা বানাইতে পারেন, জি ভাই পারি, আর 10 বছর ধরে কাজের অভিজ্ঞতা আছে, অথবা আমার খালাতো ভাইয়ের প্রেস আছে, আমি ওই জায়গায় তোমার বানাই দেবো একদম মাগ না। আর যদি বরিশালের মানুষ যদি হয়, তারা তো সেলের উপর একদম দক্ষ, তারা একদম রাতারাতি কথা বলবে, আরে ভাই কি কও, ও মনু কও কি, মোর খালাতো ভাইয়ের ফ্যাক্টরি আছে, কারখানা আছে, মানে একদম আপনের কথা বলে সে কাজটা নেওয়ার দক্ষ এবং টাকাটা নেওয়ার দক্ষ। এরপর যখন আউটপুট দিবে, অর্থাৎ আপনাকে ডেলিভারি দিবে, তখন দেখবেন জ্বালা কত রকমের, তখন বুঝবেন জ্বালা কত রকমের। কারণ বাঙালি হচ্ছে না জেনে না বুঝে ঝাঁপায় পড়া জাতি। অর্থাৎ একটা শিক্ষিত বোকা জাতি হচ্ছে বাঙালি। আর চাইনিজদের কাছেই যদি এই কাজটা যদি আপনি বলতেন, তাহলে চাইনিজরা সবার আগে বলতো স্যার এটা কি কোনো স্যাম্পল আছে, আমাকে একটু স্যাম্পল দেওয়া যাবে, স্যার এই মেজারমেন্ট কি এইটা, স্যার লেখালেখি কি এইটা, স্যার এতটুকুন গাঢ় লেখা হবে না এর থেকে বেশি গাঢ় লেখা হবে, স্যার এই লেখাটা কি এতটুকুন ছোট দিব, স্যার এইটুকুন গ্যাপ কি এরকম হবে। মানে আপনাকে কোশ্চেন করতে 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 আপনাকে একদম পাগল বানায় ফেলবে। লাস্টে চিন্তা করবেন কোন বলদের কাছে কাজ দিছি, দেখে বুঝে না এর মধ্যে কি আছে।
অ্যাকচুয়ালি দেখে বুঝে না, অথবা বুঝে কিন্তু ওর বোঝাটা গুরুত্বপূর্ণ না। ওর মেইন টার্গেটটা কি জানেন? পারফেকশন, অ্যাকুরেট। অর্থাৎ এইটা বানানোর পরে এই স্টাপলারটাও কতটুকুন দূরত্বে মারা, কতটুকুন গ্যাপে মারা, এই স্টাপলারের পিনের সাইজটা কতটুকুন এখানে ভাঁজ হয়ে আছে পিনটা, ও প্রতিটা জিনিস একদম অ্যাকুরেটভাবে আপনার কাছ থেকে জেনে নিবে। তারপর যে বলবে জি স্যার এটা আমি পারবো, তারপর বলবে পারবো, তারপর হচ্ছে টাকা পয়সার কথাবার্তা, স্যার এত টাকা করে খরচ পড়বে। আর ওকে যে কাজটা দিবেন না, ও কাজে আর আপনাকে সেকেন্ড টাইম ব্রেন খাটাইতে হবে না, কারণ ও কাজের শুরুতে ও কি পারবে অথবা পারবে না, অথবা ওকে কি দায়িত্ব পালন করতে হবে, ও একদম আপনার মাথাটা খারাপ করে ফেলবে। কিন্তু একদম প্রতিটা সুতায় অথবা প্রতিটা সূচের মাথা পর্যন্ত ও আগে নোট করে নিবে এবং জেনে নিবে যে আমাকে কোথায় কি ফলাফল দিন শেষে দিতে হবে। সো চায়নার কাছে কাজ দিয়ে অথবা কোরিয়ার কাছে কাজ দিয়ে অথবা তাইওয়ানের কাছে কাজ দিয়ে আপনাকে আর কখনো টেনশন করতে হবে না। ঠিক যা বুঝাই দিব না তাই করবে। আপনার যদি বোঝানোর সমস্যা থাকে তাহলে মালে সমস্যা হবে। বাট আপনি যদি বুঝাই দিতে পারেন যে আমার এইখানে ঠিক এই জায়গাটায় এই জিনিসটা চাই, ঠিক সেই জায়গাটায় সেই জিনিসটা আপনি পাবেন। আর যার কারণে ওরা একটা পারফেক্ট জাতি এবং ওদের উন্নতির মানে খালি উন্নতির পরে উন্নতি। আর আমরা তারপরে ইন্ডিয়ান, আমরা হচ্ছে চোখে দেখা জাতি, মানে দেখেই বলি পারবো। বাস্তবে যখন দেওয়া হয়, যেমন আর্মিতে খুব সুন্দর একটা কথা আছে যে বাঙালি নারীদের মানে তারা তাদের বউদের টাকা পয়সা দেওয়ার পরে যেমন বউরা বলে যে মাসের শুরুতেই বেতনটা আমার কাছে দিলে তো আমি সংসার তোমার থেকে ভালো চালাইতে পারি, তুমি তো টাকা পয়সা নষ্ট করো। তো ওই দেখা যায় 1 মাসে দেওয়ার পরে 7 দিনের মধ্যে সব টাকা পয়সা শেষ, বাকি 25 দিন জানো এইখানে না এই টাকা দিয়ে আমার তো সব শেষ হয়ে গেছে, এইভাবে কি সংসার চলে এত কম টাকায়, অমুক তমুক। তো বিরক্ত হইতে লাস্টে আর্মি অফিসাররা নিজেরা গল্প করে যে বেডি মানুষ সব পারে, মুখ দিয়ে সব পারে, দায়িত্ব দিলে সবার আগে পায়জামা ভিজায় ফেলায়। তো এরকম একটা বিচ্ছিরি একটা দুষ্টামি আর্মি সমাজের মধ্যে আছে যে বেডি মানুষ মুখ দিয়ে সব পারে, কাম একটা দিলে সবার আগে পায়জামা ভিজায় ফেলায়। তা বাঙালি হচ্ছে এরকম পায়জামা ভিজানো জাতি, যারা কাজটা সবার আগে বুঝে নেওয়ার মতো যোগ্যতা এবং মানসিকতা রাখে না, এবং সে সেই কাজটা অতটা নিখুঁত এবং পারফেক্টভাবে পারবে কি পারবে না। তাদের টার্গেট থাকেই আগে কাজ আমারে দাও, আগে কয়টা টাকা অ্যাডভান্স দাও। কিন্তু আমি যে কাজটা পারবো কি না অ্যাকুরেটলি, কোথা থেকে পারবো, সেই জায়গা আমার আছে কিনা, সেই দক্ষ লোকবল আমার আছে কিনা, এই সেন্স তাদের ব্রেনে থাকে না। আর লাস্টে ওই মুখ চালায় তারপরে দিতে হয় যে ভাই এরপরের বার আরও ভালো দিবানি ভাই, এই কথা বলে চালাইতে হয়। কিন্তু চায়নাতে, তাইওয়ানে, কোরিয়াতে এই শব্দগুলা নাই যে এরপর আরও ভালো করে মাল বানায় জীবনে। ঠিক আছে? তাহলে এই যে এত পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কাছ থেকে একটা গাইডের অর্ডার কাটা হয়, এটা গত 50 বছর 60 বছরে তো বাংলাদেশে কোথাও দেখেন নাই। দেখছেন খাতুনগঞ্জের কোনো অথবা সদরঘাটে, ঢাকা সদরঘাট অথবা রংপুর কোনো জায়গায় কেউ কোনো দিন এত অ্যাকুরেটভাবে আপনার সঙ্গে কথা বলে আপনার গাইডের অর্ডার নিয়েছে যে তো গত 5 বছরে আমরা নেয়নি, তাই তো? তাহলে আমরা গাইডের জগৎটাকে একটা প্রফেশনাল জগতে শিফট করে দিচ্ছি, চেষ্টা করতেছি। এবং গাইডের জগতে যে গণদর একটা কথা ছিল যে গাইড হচ্ছে একটা জুয়ার আইটেম, বাদলে লাখ টাকা, না বাদলে ফতুর। ওই জায়গাটা অন্তত 70% গবেষণা আমরা ঢুকাই দিছি। এবং গাইডটা নিতে হচ্ছে গ্রামগঞ্জের যত অশিক্ষিত গরিব মানুষ অথবা অশিক্ষিত মানুষ। এখন তো শহরের শিক্ষিত পোলাপান্ন অথবা অফিসারদের আচরণ দেখে বোঝা যায় এটা খালি সার্টিফিকেট আছে, বেসিক্যালি এটা একটা স্টুপিড আছে। তো গ্রামে যারা অশিক্ষিত তাদের অবস্থা তো আরও করুন। তো ওই মানুষগুলোকে এরকম জুয়ার মতো করে তাদের কাছে বিভিন্ন মাল বিক্রি করা হয়েছে গত 50-60 বছরে। এবং বাংলাদেশে অসংখ্য গ্রুপ অফ কোম্পানিজের জন্ম নিয়েছে এভাবে সাধারণ মানুষকে আপনার জুয়ার মতো গাইড বিক্রি করে। যেটা আমরা আসার পরে এখানে স্বচ্ছতা এবং যতদূর সম্ভব, যেহেতু মালটা না দেখে কিনতে হয় এবং না দেখে বিক্রি করতে হয় আমাদের এই পর্যায়ে, ট্রেডিং পর্যায়ে থেকে, সো এখানে কিছু করার থাকে না। তো তারপরও 70% আমরা গাইডের ব্যবসার মধ্যে স্বচ্ছতা এনে দিয়েছি।
সো আপনি আমাদের থ্যাংক ইউ দেন কি না দেন সেটা দেখার বিষয় না, বাট পুরো একটা জাতির কাছে বিলিয়ন বিলিয়ন, কারণ প্রতি বছর 5 লক্ষ বেল আসে, এর মধ্যে অন্তত 4 লক্ষ বেল বিক্রি হয়ে যায়। তো 4 লক্ষ বেলে স্বচ্ছতা যদি জুবায়েদ ভাইয়ের মুখ দিয়ে যদি হয়, আর টোটাল একটা রাষ্ট্রে যদি স্বচ্ছতা আসে, একটা রাষ্ট্র বদলানোর জন্য জুবায়েদ ভাই একাই যথেষ্ট। সো আপনার কাছে ধন্যবাদ পাওয়ার জন্য আমরা কাজগুলো করি না। আমরা চাই আমাদের দেশের গরিব মানুষ তারা যেন ভালো থাকে এবং রাষ্ট্রের প্রতিটা মানুষ যেন সমানভাবে ব্যবসা করতে পারে। একজন আরেকজনের থেকে ধাপ্পাবাজি ব্যবসা করে বড় হয়ে যাবে, আর গরিব মানুষ সারা জীবনই গরিব থাকবে, এই সুযোগটা যেন না থাকে। ঠিক আছে? তো আসেন এবার গাইটের মেকানিজমগুলো, গাইটের ব্যবসার কোথায় কি হয় সেগুলো আবার আপনাদের একটু ছোট্ট করে মনে করায় দিই। ঠিক আছে? দেখেন, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় কাপড় ব্যবহার করে ফেলে দেওয়া হয়, বাংলাদেশে ফেলে দেওয়া হয়। যেমন বাংলাদেশিটা আমি পরলাম, পরার পরে এটা ফেলে দিলাম, অথবা আমার ওয়াইফ দেখলো এটা পুরানো হয়ে গেছে, ওই পুরানো হাঁড়ি পাতিল কিনতে আসে যখন, তখন এটা দিয়ে হাঁড়ি পাতিল রেখে দিল অ্যালুমিনিয়ামের, অর্থাৎ এটা ফেলে দেওয়া হলো। এখন বাংলাদেশে এটা ফেলে দিলে টঙ্গিতে যায়, সদরঘাটে যায়, বউবাজার টাজার কত জায়গা আছে সেই সব জায়গায় যায়। আর বিদেশে ওরা ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে এটা চার্চে চলে যায়, গির্জায় চলে যায় দানের জন্য। তারপরে আরও বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা এগুলো কিনে নেয়। এখন কিনে নিয়ে এগুলাকে বিক্রি করতে হবে। তো যখন ফেলে দেয়, বাঙালিরা একটা কাপড় যখন ফেলে তখন তার অবস্থাটা কি হয়? আফ্রিকানরা যখন একটা কাপড়, নর্মালি টিকটক, ফেসবুক, অনলাইন, ইউটিউবে দেখবেন আফ্রিকানরা যে কাপড় পরে, ওর থেকে তো ময়লা কাপড়, ছিঁড়া ফাটা কাপড় পৃথিবীতে আর নাই। আর ওইটা যখন তারা ব্যবহার করে ফেলে দেয় তখন তার অবস্থা আরও কত নগ্ন হয়ে যায়। তাহলে যত গরিব দেশ তত তার ফেলে দেওয়া কাপড়ের আপনার অবস্থা তত বেশি খারাপ। তাহলে আমাদের কাপড়ের ক্ষেত্রে ইউজড ক্লথ, অর্থাৎ ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়ের মধ্যে সব থেকে ভালোটা পাবো যেখানে সবচেয়ে দামি এবং ধনী ব্যক্তিরা থাকে। তাহলে আমেরিকা, ইউরোপ, দুবাই, এইসব দেশে, অস্ট্রেলিয়া, এইসব দেশে, জাপান, এইসব দেশে ভালো ফেলে দেওয়া কাপড় পাওয়া যায়, অর্থাৎ ফেলে দেওয়ার পরে সেটার কন্ডিশনটা ভালো থাকে। ঠিক আছে? যেটা আমাদের কাছে নতুনের মতো। যেমন আমরা একটা কাপড় ফেলে দিলে এটা আফ্রিকান গরিব যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর কাছে যেমন সেটা নতুনের মতো আনন্দ দেয়, তার সামর্থ্য অনুযায়ী ওটাই নতুন। যেমন আমাদের দেশে বড় লোকে একটা কাপড় যখন ফেলে দেয় তখন গ্রাম অঞ্চলের অথবা আপনার বিভিন্ন দুর্যোগে পড়া গরিব মানুষদের তখন ওই কাপড়টাই আনন্দ এবং জীবন বাঁচানোর সঙ্গী হয়ে দাঁড়ায়। তো তেমন উন্নত বিশ্বের, উন্নত সমাজের, উন্নত রাষ্ট্রের মানুষরা যেটা ফেলে দেয় সেটা কন্ডিশন এত খারাপ থাকে না যেটা আমরা আবার সেটা ব্যবহার করতে পারি, কারণ তাদের তুলনায় আমরা এই লেভেলেরই গরিব। ঠিক আছে? যেমন বাংলাদেশে গার্মেন্টসের ব্যবসা টপ লেভেলে থাকার কারণে বাংলাদেশে রাস্তাঘাটে একটা টি শার্ট আপনি 200-300 কেমন 60 টাকাও পাবেন। আর বিশ্বের আপনি যেখানেই যান না কেন উন্নত রাষ্ট্রে একটা টি শার্ট, এই যে টি শার্টটা পরে আছি এটা কিনতে গেলে ন্যূনতম আপনাকে 4,000 টাকার দরকার হবে। আর আমি এই যে এডিশনটা যে কাপড়টা পরে আছি এটা আপনি বিশ্বের কোনো দেশেই আপনি 5 থেকে 6 হাজারের নিচে পাবেন না উন্নত রাষ্ট্রে, সর্বনিম্ন, সর্বনিম্ন। এবং তারাই গেঞ্জিটা সর্বোচ্চ একটানা 15 দিন ব্যবহার করে ফেলে দিচ্ছে। তাহলে প্রতি 15 দিনে তার 6,000 টাকার একটা খালি টি শার্টই লাগতেছে। তাহলে এবার চিন্তা করে দেখেন, যারা বিদেশে থাকে তাদের ইনকামও যত বেশি তাদের ব্যয়ও তত বেশি। তো 15 দিন একটা কাপড় একটানা ব্যবহার করে ফেলে দিলে সেই কাপড়টার কন্ডিশন যতটা থাকে, আর আমি যদি 6 মাস ব্যবহার করে ফেলে দিই তার অবস্থা আরও কত খারাপ হবে, বুঝেন? এখন কোশ্চেন হলো, তাহলে ভাই আমেরিকা থেকে মাল আনলে কেমন হয়, কানাডা থেকে মাল আনলে কেমন হয়, ডেনমার্কেতে মাল আনলে কেমন হয়, তারপর জাপান থেকে মাল আনলে কেমন হয়? তো যে বিষয়গুলো হয় কি, এই রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে এত দূরে, জাহাজে করে মাল আনতে গেলে যে বিশাল টাকা খরচ পড়ে যায় সেটা আসলে বাংলাদেশে টিকে থাকার জন্য একটু কঠিন। শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশের থেকে যেসব মডেল টডেল আছে, মহিলা মডেলরা, মেয়েরা ওই বিদেশে একটু নাচা গাওয়া করতে চায় এবং ভাড়ায় খাটতে যায়, তাদেরকে মনে করেন যে আপনার ওই একটা সেকেন্ড হ্যান্ড ক্লথ মার্কেটের থেকে একটা কাপড় কিনে দেওয়া হয়, অথবা ওই দেশে তারা যে আপনার ওই যত ওই সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটের থেকে কমের মধ্যে বাংলাদেশে যেমন হকারের থেকে মাল কেনা মানে সবচেয়ে কম দামি মাল কেনা, সন্ধ্যার পরে ভ্যানের থেকে মাল কেনা, উত্তরার বিশাল বড় লোকের
মডেল টডেল, মানে ভাবে হচ্ছে বিশাল কোটিপতি মডেল। সন্ধ্যার পরে এসে দেখবেন ব্যানের মধ্যে ওই গাইটের মাল, তারপরে স্টক লটের টপস প্যান্ট এইসব কিনে নিয়ে তারপরে জায়গা যে তারপরে লাইভ করে, ভিডিও করে, ড্যান্স করে, আর সারা বাংলাদেশের মানুষ চিন্তা করে যে কি বিশাল বড় অথবা ধনী মডেল একটা পাইছি, ভাগাইতে পারলে তো জীবন কত কিছু। বেসিক্যালি ওই যে বলে যে আমি এক কাপড় দুইবার পরি না, অন্তত বাংলাদেশের মতো পরিবেশে থেকে, অর্থনৈতিক অবস্থার মধ্যে থেকে যারা এই কথাগুলো বলে, বুঝতে হবে যে হয় বিশাল ক্ষমতার অধিকারী, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হারাম কামাই করে, অথবা ওই ভ্যানের পরের থেকে একটা কাপড় কিনে 20 টাকা, 50 টাকা, 200 টাকায় একবার ব্যবহার করে ফেলে দেয়, আবার একটা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, 200 টাকা দিয়ে কিনে এসে আবার ফেলে দেয়। এই জন্যই বলে যে আমি এক কাপড় দুইবার পরি না। আর যারা এরকম বিদেশে যায়, বিদেশে যে আপনার ওই সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলো পরিচিত আছে, ওইখানে যে বড় লোকদের ফেলে দেওয়া একটা দামি কাপড় কিনে এনে দেশের মধ্যে ভাব মারতে থাকে যে দুবাইয়ের শেখ আমাকে একটা গিফট করেছে, তারপরে অমুকে আমাকে গিফট করেছে, সৌদির বাদশা আমাকে গিফট করেছে, এই কাপড়টার দাম 15 লাখ টাকা। বেসিক্যালি ওইটা ওই দেশ থেকে কথার কথা 2000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। যেমন মুম্বাইয়ের যত নায়ক নায়িকা থেকে শুরু করে মুম্বাই অথবা ইন্ডিয়ার যত ধনী ব্যক্তি, তারা ইন্ডিয়ার সবচেয়ে দামি কাপড়গুলো নিয়ে দুবাইতে ব্যবহার ট্যাবহার করে ওখানে ফেলে দেয়, এবং ওইখান থেকে আবার কলকাতা টলকাতা সব জায়গায় ওই শাড়ি বলেন, ড্রেস বলেন, এগুলো সব চলে আসে, এবং বিশ্বের অনেক গরিব দেশেও যায়। তো এখন আপনার দুবাইয়ের একজন শেখের ব্যবহার করে ফেলে দেয় একটা কাপড়, যেটা লোকাল মার্কেটে কথার কথা বাংলাদেশি টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, 2000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। ওখানে ইন্ডিয়ান সেকেন্ড হ্যান্ড ক্লথ মার্কেট আছে, ওই ইন্ডিয়ানরা দুবাইতে সব বড় লোকের ফেলে দেওয়া কাপড় টোকাই করে ওই দেশেও যেমন বিক্রি করে, তেমন পর্যটকদের কাছে বিক্রি করে, আবার কি আছে বিভিন্ন দেশে সাপ্লাইও দেয়। ঠিক আছে? তো এখন বাংলাদেশের কোনো নায়িকা যে যদি ওখান থেকে এরকম টোকায় নিয়ে মাল নিয়ে সে যদি বলে যে দুবাই শেখ আমাকে ভালোবেসে গিফট করেছে, আর আপনারা যদি সাংবাদিকদের এই ঢং করা আপনার মেসেজ দেখে লাফালাফি করেন, তো বুঝতে হবে যে আপনার শিক্ষার অথবা জ্ঞানের অথবা কমন সেন্সের কত অভাব আছে। কারণ আপনাকে বুঝতে হবে বিশ্বের সবচেয়ে দামি এবং মূল্যবান নারী হচ্ছে অ্যারাবিয়ান নারী, যাদের প্রতি, যাদের মোহে মানুষ এতই মগ্ন হবে আর এত রকমের অপচয়, ধ্বংস, সন্ত্রাসী করে বেড়াবে ওই নারীকে পাওয়ার জন্য, যে সৃষ্টিকর্তা কোরআন শরীফে বলে দিয়েছে যে ওদের ওই নাফরমানি এবং খারাপ কাজের জন্য আইয়ামে জাহেলিয়াতের যুগ আসবে এবং আমি পৃথিবীটাকে ধ্বংস করে দিব। তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যারাবিয়ান নারী, যার সৌন্দর্য। তার যে বেটার ঘরের কাছেই অ্যারাবিয়ান নারী, যার দেশের মধ্যে, যার দেশই হচ্ছে আরব, আর তার ঘরের মধ্যে অ্যারাবিয়ান নারী আছে, ওই বাংলাদেশি ড্যাব ড্যাব করা শব্দ নিয়ে ওরে 10 লাখ 15 লাখ টাকা ড্রেস দেওয়ার কোনো মানসিকতা ওই শেখেরও হবে না, আর আপনার এই দুবাইয়ের বাচ্চারও হবে না, সৌদির বাচ্চারও হবে না। এগুলোর কাজের বুয়ার মতো খাটায় না, কারণ ওখানে ইউক্রেনের নারী আছে। ইউক্রেনের সাথে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউক্রেনের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং যৌন তৃপ্তিদায়ক নারী। ইউক্রেনে যদি যুদ্ধ হয় তাহলে এই নারীগুলো সারা বিশ্বে ছড়ায় পড়বে খাবারের অভাবে, জীবন এবং জীবিকার অভাবে, এবং তখন আমেরিকা ধূপধাপ করে খালি ভিসা দিবে। আর এগুলো যখন আমেরিকায় ঢুকবে, ইংল্যান্ডে ঢুকবে, তখন তাদের বিভিন্ন অপকর্মে ব্যবহার করানো হবে এবং তাদের ব্যবহার করা বিশাল টাকা ইনকাম করা হবে, মাফিয়া চক্র তৈরি করা হবে। আর এই কারণে ইউক্রেনে যুদ্ধ বাঁধানো, যে ইউক্রেনের থেকে নারীগুলা যেন বের হয়ে যায়। তা অনেক খেলা থাকে একটা রাষ্ট্রে যুদ্ধ বাঁধানোর জন্য। খালি জমি দখল করবে অথবা একটা তেলের খনি দখল করবে এই জন্য যুদ্ধ বাঁধে না। একটা যুদ্ধ বাঁধানোর অসংখ্য কারণ থাকে। এগুলো যখন আপনারা গবেষণামূলক চিন্তা ভাবনা করবেন, তখনই শুধুমাত্র আপনার ব্রেনে এগুলো আসবে এবং আপনার চোখে ধরা পড়বে। কারণগুলো আপনি খোঁজার চেষ্টা করবেন যে কী কারণে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানে কেন যুদ্ধ হলো, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, খুব সহজভাবে বুঝতে পারবেন। ওই ডাইসে উঠে অথবা স্টেজে উঠে অনেকে অনেক বয়ান দিতে পারে, কিন্তু অরিজিনাল খেলাটা কোন দিকে যাচ্ছে, কে কোন স্বার্থে কী কথা বলতেছে, এগুলো শুধুমাত্র যখন আপনার বিচার বিবেচনা করার মতো আপনার ব্রেন থাকবে, তখনই শুধুমাত্র আপনি এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আসেন আমরা আবার গুরুত্বপূর্ণ জায়গাতে ফিরে যাই। তাহলে
এই যে দুবাই টুবাই বিভিন্ন জায়গা থেকে যে দামি দামি কাপড় চোপড় যেগুলো ইউজড ক্লথ আকারে ফেলে দেওয়া হয় সেগুলো বাংলাদেশে আসে না। কী কারণে? কারণ এখানে জাহাজীকরণ খরচটা, পরিবহন খরচটা অ্যাবনর্মালি অনেক হাই হয়ে যায়, অনেক উচ্চ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের দেশে মালগুলো আসে কোথা থেকে? চায়না থেকে আসে। আগে চায়না কম আসতো, এখন চায়না বেশি আসে। আগে সবচেয়ে বেশি আসতো তাইওয়ান থেকে, এখন তাইওয়ান থেকেও আসে। বরঞ্চ চায়নার কারণে তাইওয়ানের ব্যবসার একটু ক্ষতিগ্রস্ত, তাইওয়ানের মাল কম আসে। আচ্ছা, এরপর কোরিয়া, এরপর জাপান। আগে জাপানি মাল আসতো, এখন জাপানি মাল খুব কম আসে, কারণ সেখানে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। তাহলে সব থেকে বেশি বাংলাদেশে এখন দাপট চায়না, কোরিয়া, তাইওয়ান। এখন চায়না যেটা করে, চায়নার কাপড়গুলো হয় মোটা, মাথায় রাখতে হবে। প্রচুর ফ্যাশন হয়, বাট মোটা হয় এবং ময়লা থাকে এবং ছেঁড়া ফাটা বেশি থাকে। অর্থাৎ চায়না মাল নিলে আপনাকে প্রচুর দাগ উঠাইতে হবে এবং রিপেয়ার করতে হবে। আর তাইওয়ানে হচ্ছে প্রচুর পরিমাণ, ছোট্ট একটা দেশ, দ্বীপের মতো, বাট প্রচুর ইন্ডাস্ট্রি সেখানে। সো সেখানে ইন্ডাস্ট্রিয়াল কাপড় সব থেকে বেশি হয়। অর্থাৎ শার্টের মধ্যে দেখবেন ওই ফ্যাক্টরি কলকারখানার শার্ট, মানে ওই ইউনিফর্ম টাইপের শার্ট, ওই কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি ইউনিফর্ম শার্ট ফেলে দিছে, ওইটা শার্টের গাইটের মধ্যে আসছে, প্যান্ট এরকম, জ্যাকেট এরকম। এবং সেগুলোতে দাগ থাকে বেশি, যেহেতু কলকারখানায় কাজ করে, সো দাগ থাকে এবং ওই যে কালার ব্লিড হয়ে যাওয়া, যেমন কলারের কাছে সাদা হয়ে যাওয়া, এই ঘটনাগুলো আপনার তাইওয়ানের কাপড়ে পড়ে। তবে তাইওয়ান পৃথিবীর নাম্বার 1 রাষ্ট্র যে সোয়েটারের উপরে বিশ্বের নাম্বার 1। তাহলে তাইওয়ানের সোয়েটার নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। এবং বাংলাদেশের যত বড় বড় সোয়েটার কোম্পানি আছে, সবগুলো কোম্পানির মালিকানা অথবা অ্যাডভাইজার অথবা ট্রেনার সব কিছু কিন্তু তাইওয়ান, বুদ্ধিদাতা, পরামর্শদাতা সবই তাইওয়ান। এবং সারা বিশ্বে তাইওয়ান সোয়েটারের জগতে নাম্বার 1। তাহলে সোয়েটার জাতীয় আইটেম কিনতে গেলে তাইওয়ানের কোনো বিকল্প নাই। এরপর হচ্ছে ফ্যাশন আইটেম। ফ্যাশন পরিষ্কার চকচকে ঝকঝকে সব মাল পাবেন কোরিয়াতে। ঠিক আছে, কিন্তু কোরিয়া এবং জাপানের সমস্যা, তাদের হাতাগুলো একটু ছোট হয়। এই কারণে যত ভালো মালই হোক না কেন, একটা কোট নেওয়ার পরে যদি হাতাটা ছোট হয়ে যায়, তাহলে তো ওইটা যত ভালোই হোক, ওইটা অন্তত পরে সমাজে যাওয়া যায় না। তাহলে কোরিয়ান কিছু কিছু মাল কেনার আগে ওভারশিওর থাকতে হবে যে এ মালটা আপনি আপনার এলাকায় চালাইতে পারবেন কিনা। অর্থাৎ কোরিয়ার মানুষ যেমন শর্ট, বাংলাদেশে যেমন ময়মনসিং থেকে শুরু করে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এখানে ওভারঅল 70% মানুষ ওরকম কোরিয়ানদের মতো একটু শর্ট। তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলের মানুষগুলো একটু শর্ট। তারপরে সিলেটের সুনামগঞ্জ এই অঞ্চলের মানুষগুলো শর্ট। সিলেটের একটা মজার জায়গা আছে, দেখেন আপনি, শ্রীমঙ্গলের মানুষ শর্ট, মৌলভীবাজারের মানুষ লম্বা, আবার সিলেটের মানুষ কিছুটা লম্বা, আবার সুনামগঞ্জে গেলে ওভারঅল দেখবেন যে শর্ট। ঠিক আছে, মানে বুকের পাশটা লম্বা, পায়ের পাশটা ছোট। তাহলে এই যে ঘটনাগুলো আপনি দেখতেছেন, তাহলে আপনাকে আপনার মতো করে চিন্তা করতে হবে যে আমার এলাকায় লম্বা মানুষ বেশি নাকি শর্ট মানুষ বেশি, এবং সেই শর্ট মানুষের শরীরের হাতের লেন্থটা কতটুকুন, সেটা কোরিয়ানদের হাতের লেন্থের কাছাকাছি হবে কিনা, তাহলে আমি কোরিয়ান ওই মালটা নিতে পারি। তাছাড়া এটা নিলে আমার জন্য বোকামি হবে, আমার মাল আটকে থাকবে, আমি বিক্রি করতে পারবো না। তাহলে আপনার কমন সেন্স কিন্তু আমরা এই ভিডিও থেকে আপনাকে তৈরি করে দিচ্ছি। তাহলে আমাদের কাস্টমার সার্ভিসে আপনাদের ফোন করে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। কারণ জুবায়েদ ভাই, আবার আপনাদের এত ফোন আসে, এত ফোন তো আসলে সবাইকে এক কথা বলতে বলতে লাস্টে মাথা ঘুরায়। তো যার কারণে আমি ভিডিও করে আপনাদের সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব মন দিয়ে কিন্তু কথাগুলো শুনেন। আচ্ছা, এরপর কি হচ্ছে? এরপর তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের দেশের সাইজে সবচেয়ে ভালো হচ্ছে তাইওয়ান এবং চায়না। আর মেয়েদের কাপড় এবং বাচ্চাদের কাপড়ের জন্য বাচ্চাদের আইটেমের বিকল্প নাই, বাচ্চাদের আইটেম কোরিয়া বেস্ট হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার নর্মালি আমরা কার ক্ষেত্রে কী মাল পাই সেটা একটু আলোচনা করে দিই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এর আগে একটু আর একটা প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কোশ্চেন। অনেকেই বলেন ভাই শর্টের রং কি, হলুদ রং, সাদা রং নাকি গ্লাস চট্টি, কোন ব্র্যান্ড? এখন দেখেন, যারা বাংলাদেশের ইম্পোর্টার অথবা সারা বিশ্বের ইম্পোর্টার ইউজড ক্লথের, তাদের কিভাবে মাল বেচা কেনা হয় সেটা জানতে হবে। মনে করেন এইটা হলো আপনার
চায়নার একজন এক্সপোর্টার, মানে রপ্তানিকারক, যে ব্যবহৃত কাপড় রপ্তানি করে, ঠিক আছে। আচ্ছা, এবার বাংলাদেশের একজন আমদানিকারক, এটা হলো একজন আমদানিকারক, এ হলো রপ্তানিকারক, এ হচ্ছে আমদানিকারক। আমদানিকারক আর রপ্তানিকারকে যখন মাল কিনে, তখন ওইখানে ডিক্লেয়ার করার কোনো সুযোগ থাকে না যে ভাই আমারে এক কন্টেনার শার্ট দেন, এটা নেওয়ার কোনো সুযোগ নাই। তাকে কেজিতে মাল কিনতে হয়, যে কত টন মাল কিনবেন। যেমন আপনার একটা 20 ফিট কন্টেনারে 273 থেকে 76 বেল মাল ধরে, অর্থাৎ 26 থেকে 28 টন মাল ধরে। তাহলে এই বাংলাদেশের ইম্পোর্টার চায়না যে কোম্পানিকে পছন্দ করলো, তাকে বলবে যে ভাই, মনে করেন চায়নার একটা কোম্পানিকে, 777 কোম্পানিকে অথবা এলজি কোম্পানিকে বাংলাদেশে একজন ইম্পোর্টার পছন্দ করছে, তাহলে এলজিকে বাংলাদেশি ইম্পোর্টারের বলতে হবে যে তুমি কেজি কত করে নিবা, এ গ্রেডেরটা কত করে নিবা, কোন কোন গ্রেড আছে, এ গ্রেড কত নিবা, বি গ্রেড কত নিবা, তো কোন গ্রেড কত করে নিবা। আচ্ছা, তো তখন সে কেজি হিসাবে টোটাল 28 টন মালকে 28,000 কেজি মালের অর্ডার দিবে, একটা এলসি অথবা একটা পেমেন্ট পাঠিয়ে দিবে। তখন এই মালটা সে একটা কন্টেনার ভরে বাংলাদেশের যে যে ইম্পোর্টার ছিল তার কাছে পাঠিয়ে দিবে এবং একটা প্যাকিং লিস্ট দিয়ে দিবে। এখন ওই ইম্পোর্টার যখন মালটা কন্টেনারটা খুলে মালগুলো গোডাউনে নামাবে, তখন এই প্যাকিং লিস্টে দেখবে যে আমার বেবি সুইট আসছে 20টা, সোয়েটার আসছে 10টা, গ্যাবার্ডিন প্যান্ট আসছে 2টা, জিন্সের শার্ট আসছে 7টা, জ্যাকেট আসছে 20টা, এবং প্রতিটা মালের মধ্যে এবং এই প্যাকিং লিস্টের মধ্যে লেখা থাকে যে যে বেলগুলোর উপরে তুমি কথার কথা 22-এর এইচ লেখা দেখতেছো সেটা হচ্ছে বড়দের জ্যাকেট, যেটা তুমি 28 লেখা দেখতেছো সেটা বেবি সুইট, এভাবে উল্লেখ করা থাকে। তো ওইভাবে সে মালটা কন্টেনার থেকে বের করে তার গোডাউনে বিভিন্ন সাইডে বিভিন্ন মালটা রাখে। এবার খাতুনগঞ্জের ব্যবসায়ী বলেন, তারপরে রংপুরের ব্যবসায়ী বলেন, মাওনার ব্যবসায়ী বলেন, যে যেখানে বড় হোলসেল ব্যবসায়ীরা আছে, তারা যখন ওই গোডাউনের থেকে মালটা আনতে চায়, তখন তারা ওইভাবে বলতে পারে না যে আমাকে 20 বেল বেবি সুইট দেন। তাদেরকে বলতে হয় আমি টোটাল কত বেল মাল নেবো স্যার, 50 বেল মাল দেবো, আমার 50 বেল মাল দেন। তখন এই ইম্পোর্টারও তার ওই সব জায়গাতে ভাজায় বুঝায় ওনাকে 50 বেল মাল দিয়ে দেয়। এবং এই 50 বেল মাল মনে করেন খাতুনগঞ্জের কোনো একজন ব্যবসায়ী গোডাউনের থেকে বাকিতে নিয়ে আসছে অথবা কিছু পেমেন্ট দিয়ে নিয়ে আসছে, মাল বেচে বেচে তাকে পরিশোধ করতে হবে। এখন সুবিধা হলো যখন সে খাতুনগঞ্জের গাইড ব্যবসা সমিতির সদস্য হয়, তখন সে একটা বাকি পায়, এটা হচ্ছে তার একটা সুবিধা। অথবা ইম্পোর্টার তার মাল বিক্রি করার জন্য তার মাল বাকিতে এই খাতুনগঞ্জের দোকানদারের গোডাউনে রেখে দিয়ে যায়, বলে তুমি বেচে বেচে আমাকে টাকা দিবা। আর মালটা রাখার পরে প্রতিদিন তাকে প্রেশার দিতে থাকে যে দ্রুত মাল বেচা, আজকে 5 লাখ টাকা দরকার, আজকে 5 লাখ দাও, দ্রুত মাল বেচা, আজকে 2 লাখ দাও, মানে বেচার জন্য প্রেশার দিতে থাকে ইম্পোর্টারে। এখন এই ইম্পোর্টারের কাছ থেকে এই যে ব্যবসায়ী যে মালটা পেলো, এর মধ্যে কোনোটা এ গ্রেডও পেয়েছে, কোনোটা বি গ্রেডও পেয়েছে, দ্যাটস ইট। কিন্তু যে যেটাই পেয়েছে তার সেইটাই বিক্রি করতে হবে। এখন আপনি মনে করেন আমি খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী, এবার আপনি একজন কাস্টমার ফোন দিলেন, একজন ম্যাডাম, যে ভাইয়া লেডি স্টাফস আছে, তো আমি তো তখন দেখছি আমার গোডাউনে লেডি স্টাফস আছে, হোক এ গ্রেড হোক বি গ্রেড হোক, সেটা দামি হোক সেটা কম দামি। জি ম্যাডাম আছে, খুব ভালো মাল আছে, একদম একের মাল আছে। ভাইয়া কত টাকা দাম নেবেন? এখন গোডাউনটা যেহেতু আমার গোডাউনে যেহেতু মালটা পড়ে আছে, সো আমাকে কমে হলেও মালটা ছেড়ে দিয়ে ওই ইম্পোর্টারের টাকা শোধ করতে হবে এবং আমাকে 2 টাকা ব্যবসা করতে হবে, আমার ওয়ার্কারে ভাড়া দিতে হবে, গোডাউনে ভাড়া দিতে হবে, ইভেন আমার পরিবারের খরচ চালাইতে হবে, অথবা আমাকে 2 টাকা ইনকাম করতে হবে। তাহলে আমার কাছে সবগুলো মালই তখন হয়ে যাবে ভালো, সবই তখন এ গ্রেড হয়ে যাবে। এবার আপনি ফোন দিবেন যে ভাই আপনার তাহলে একটা কি আপনার লেডিসের টপস কত নেবেন ভাই? কথার কথা 20,000 টাকা। ভাই আর একটু কমে নেন। ঠিক আছে আপা, আপনার জন্য 500 টাকা কমে করে দিচ্ছি, এর নিচে পারবো না। ঠিক আছে ভাই, তাহলে এখন কত টাকা পাঠাবো? আপা আপনি শুধু কুরিয়ারের 5,000 টাকা পাঠিয়ে দেন, বাকিটা আপনি মাল পেয়ে তখনই কন্ডিশনে ছাড়া নেবেন। মানে মালটা রিসিভ করার সাথে সাথে তো আমি আমার টাকা পেয়ে যাব, তা আগে নেওয়ার কি দরকার? কারণ মাল তো আমার টাকা দিয়ে কিনতে হচ্ছে না, মাল তো আমার গোডাউনে আছে। প্রবলেমটা জন্ম নিল কোথায়? আপনার কাছে মনে হচ্ছে ওয়াও ব্যবসায়ী খুব ভালো, আর আমিও কুরিয়ারে মালটা পেয়ে তারপরে টাকা দিব, নিজের চোখে মাল দেখে তারপরে টাকা দিব। বেসিক্যালি হচ্ছে কি, আপনাকে খারাপ মালটাও দেওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে।
কারণ গোডাউনে যখন মাল থাকে তখন তার মাল বিক্রি করতে হবে এবং তার প্রতিটা মালই তার কাছে ভালো মাল। তো খানসগুলো বলে মানুষ কি কারণে আসে? কারণ আমাদের গোডাউনে কোনো মাল থাকে না, আমাদের স্টকে কোনো মাল থাকে না, আমাদের কাছে টাকা দেয়, সেটা নিয়ে আমরা অনেকগুলো গোডাউন ঘুরে ঘুরে সেখান থেকে ভালো মালটা যেটা আমাদের পছন্দ হয় এবং আমরা নিজেরা আস্থা পাই আমাদের দক্ষতায় সেই মালটা দিই, অথবা বলে দিই যে ভাই আপনি যে অর্ডারটা দিচ্ছেন এই সপ্তাহে পেলাম না, টাকাকে ফেরত দিয়ে দিব নাকি টাকাটা জমা থাকবে, সামনের সপ্তাহে আপনাকে মাল দিব, নেক্সট টাইম আবার যখন চট্টগ্রামে আসবো 3 দিন 4 দিন অথবা 7 দিন পরে তখন মালটা দিব। ঠিক আছে? তো আমাদের পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের পছন্দ না হলে আমরা আপনার কাস্টমার টাকা দিলেও তাকে আমরা কি করি না, আমরা আপনার মালটা দেই না। এবং এই ক্ষেত্রে আমরা 100% অ্যাডভান্সে কাজ করি, এই কন্ডিশনে কোনো মালটাল আমরা দেই না। প্রথম বছর দিয়েছিলাম, এরপরের থেকে আর দেই না। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখেন যে গাইডের যখন আপনি হোলসেল নেবেন, 20 বেল না, 50 বেল, 100 বেল, 200 বেল অথবা 1 কন্টেইনার অথবা 1 ট্রাক, তখনই শুধুমাত্র আপনি কমের মধ্যে কিছু মাল পাবেন। সেক্ষেত্রে আপনার ডিরেক্ট ইম্পোর্টারের কাছ থেকে মালটা রিসিভ করা যদি কিনে নেন সেক্ষেত্রে আপনি কম রেট পাবেন। আর এতকাল বাংলাদেশে একটা ঘটনা ঘটতো যে চট্টগ্রামে যখন আপনার গোডাউনগুলো সংস্করণ করা ছিল না, যেটা আমি যাওয়ার পরে বিভিন্ন গোডাউন মালিকের সাথে কথাবার্তা বলে তাদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনার কেন এই সামান্য 50,000 1 লাখ টাকা খরচ করেন না গোডাউনটা রিপেয়ার করার জন্য, কখন গোডাউনের মালিক রিপেয়ার করে দিবে তার জন্য বসে থাকেন, কি দরকারে ভাই? 1 বছরে বন্যা হলেই আপনার 20 লাখ টাকার মাল ভিজে যাচ্ছে, আপনি নিজের পকেটের থেকে 1 লাখ টাকা খরচ করে গোডাউন একদম ওকে করে ফেলেন, এরপর প্রয়োজন ওটা ভাড়ার থেকে মালিকের কাছ থেকে কেটে নেন। আপনি কোটি টাকার ব্যবসা করছেন, 1 লাখ টাকা খরচ করতে সমস্যা আছে, কিন্তু এটা বিনিময়ে তো প্রতি বছর 20 লাখ 50 লাখ টাকা আপনার ড্যামারেজ যাচ্ছে। আর তখন কি হতো, সদরঘাটের থেকে শুরু করে বাংলাদেশের টঙ্গী থেকে শুরু করে মাওনা থেকে শুরু করে রংপুর, সিলেট, এখানের যত হোলসেল ব্যবসায়ীরা ছিল তারা টাকা নিয়ে ওইসব খাতুনগঞ্জের ওইসব জায়গায় পড়ে থাকতো আর খালি আল্লাহ আল্লাহ করতো, আল্লাহ একটু ঝড় বৃষ্টি বন্যা দাও, মাল যেন ভিজে যায়। তাতে হতো কি, এই ভেজা মালগুলো, ওখানে খাতুনগঞ্জটা খুব পুরান ঢাকার মতো খুব অপরিচ্ছন্ন একটা এরিয়া। সো ওইখানে একটুখানি পানি হলে টয়লেটের মানে হাগু করার পানি থেকে শুরু করে দুর্গন্ধযুক্ত ডাস্টবিনে পানি থেকে শুরু করে সব এসে গোডাউন অফিস টফিস সব বাসায় ফেলতো। আর ওই মালগুলো মানুষ এইভাবে করে করে ফেলে দিত, যাও যাও যা পাই তাইতেই লাভ। তো এরা করতো কি, মালগুলো নিয়ে এসে ট্রাকের পরে বাতাস খাওয়াইতে খাওয়াইতে ঝাঁকা খাইতে খেতে রাস্তায় ঝাঁকা খাইতে খাইতে মাল অর্ধেক যাইতো পানি টানি সব জোরে। আর এলাকায় নিয়ে 2 দিন টিন শেড গোডাউন অথবা ফাঁকা জায়গায় রোদের মধ্যে রেখে দিলে শুকা একদম কড়কড়ে হয়ে যেত। আর ওই মালটাই কথার কথা, যে মালটার দাম আছে 25,000 টাকা, ওটা 6-7 হাজার টাকা করে কিনে নিয়ে আসতো। ঠিক আছে, কিনে নিয়ে এসে এলাকায় ওটারে কি এসে 15,000 টাকায় বিক্রি করতো। তো মানুষ চিন্তা করতো যে আরে বাবা, জুবায়েদ ভাইয়ের কাছে একটা মালের দাম 25,000 টাকা, আর আমার এলাকায় হাতের কাছে এটা পাচ্ছি 15,000 টাকায়, মার্কা একই, শট একই, রং একই, হ্যাঁ সব একই। কিন্তু ওই মালটার ভিতরে যে কত খেলা খেলে গেছে সেইটা তো আপনার সাধারণ মানুষ তো দেখে না। সাধারণ মানুষ তো দিন শেষে ঘুরে ফিরে টাকার দিকেই তাকায়, বুঝছেন? তো ঘটনাটা যেটা হয় কি, আপনার এই স্বচ্ছতা জিনিসগুলো আলোচনা কেউই করে না, শুধুমাত্র নিজের ব্যবসার ক্ষতি হবে এবং ধাপ্পাবাজি ব্যবসা করতে পারবে না। তো যার কারণে আমরা জিনিসগুলো সবাইকে শেখায় দিই, সবাই ব্যবসা করুক বাট কেউ কাউকে না ঠকাক, এভাবে ব্যবসাটা চলুক, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে? তো এই হলো একটা ঘটনা। তাহলে আপনার কমের মধ্যে যে মালটার মার্কেট প্রাইস 20,000, সেটা যদি কথার কথা আপনি 10,000-এ পান অথবা 15,000-এ পান, তাহলে বুঝতে হবে যে এখানে কুছ না কুছ হতা হ্যায়, কুছ কুছ হতা হ্যায় অথবা কুছ না কুছ হতা হ্যায়, কিছু একটা ঘটে গেছে এখানে। হ্যাঁ, আর তাহলে এই মালের কেনা দাম কেউ দিতে পারতেছে না, অথবা জুবাইদ ভাইয়ের মতো একটা বান্দর যে সারা দুনিয়া ঘেটাঘেটি করার এবং যত চুরি বাটপারিতে শুরু করে ধান্দাবাজিতে শুরু করেছে সব কিছু মুক্তভাবে শেখায় দেওয়ার মানুষ, সেই মানুষের থেকে কমে দিতে পারতেছে না, তাহলে এই মালের মধ্যে ঘাপলা একটা অবশ্যই আছে। নাহলে এত কমে দেওয়ার মতো কে দিবে, কে দিবে? ঠিক আছে? আচ্ছা, তাহলে গাইটের মালের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে বাংলাদেশে আইটেম ওয়াইজ যে আইটেমটা সবচেয়ে বেশি চলে, খাতুনগঞ্জের ব্যবসায়ী থেকে শুরু করে যত হোলসেল ব্যবসায়ী সবাই এটাতে অ্যাবনর্মালি হাই একটা প্রাইস বসায় ফেলে।
কিন্তু বেসিক্যালি মালটা কিন্তু কেজি হিসেবে কিনে নিয়ে আসে। যখন কেজি হিসেবে কিনে নিয়ে আসে তখন কিন্তু কোনটা শার্টের গাইড, কোনটা টপসের গাইড, কোনটা বেবি সুইট, এটার কোনো বাদ বিচার থাকে না। কিন্তু দেশে আসার পরে যদি দেখা যায় যে কথার কথা একটা হাফ প্যান্টের গাইড অনেক বেশি চলতেছে, তখন ওই ব্যবসায়ীর ওই হাফ প্যান্টের গাইডের দাম পারলে 1 লাখ টাকাও বানায় ফেলে। আর এইটা হচ্ছে কাপড়ের জগতের ধান্দাবাজির সবচেয়ে বড় ব্যবসা এবং কোটিপতি হওয়ার, গাইটের জগতে কোটিপতি হওয়ার সুযোগ। এবং এই কাজটাই বাংলাদেশ গত 50 বছর ধরে সকল ব্যবসায়ীরা সমিতি আকারে বানায় স্ট্রংলি এইভাবে ব্যবসা করছে, যে কেজি হিসেবে কিনে নিয়ে আসবো, কেজি হিসেবে বিক্রি করব, এটা করতেছে না, তারা আইটেম হিসেবে বিক্রি করতেছে। কথা বুঝতে পারছেন? তো আমরা নিজেরা যেহেতু ইম্পোর্টার না, সো আমাদের দেখা যায় ইম্পোর্টারের কাছ থেকেই মালটা নিয়ে আসতে হয়। সো আমরা চাইলেও আপনাদের কাছে কেজি হিসেবে মালটা বিক্রি করতে অযোগ্য। বাট আমরা যদি ইম্পোর্টার হতাম ডিরেক্ট, তখন আমরা চিন্তা করতাম যে দেখি দেশের গরিব মানুষকে আরও কত উপকৃত করা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের গাইটের অনেকগুলো আইটেমের কথা বলে দিই, যে যে আইটেমগুলো কোন কোন দেশের কোন মালটা ভালো পড়ে। ওকে, ফার্স্ট হচ্ছে টি শার্ট। টি শার্টের ব্যাপারে যারা জানতে চান, গাইটের টি শার্ট, আগে জাপানি গাইটের টি শার্ট প্রচুর আসতো, এখন চায়নাও আসে। এবং টি শার্টে কখনো মেনজের আইটেম 10%-এর উপর পড়ে না। যদি ছেলেদের টি শার্ট বলেও আসে, ধরে নেবেন এটার মধ্যে 80 অথবা 90% লেডিস এবং গার্লসের অথবা ছোট বাচ্চাদের টি শার্ট আছে। তাহলে অনেকে আছে ছেলেদের টি শার্ট খুঁজেন, গাইটের মধ্যে ছেলেদের টি শার্ট খোঁজাটা হারাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই মালগুলো জাপানিটা ভালো পড়ে, চায়নাটাও পড়ে, কোরিয়ান হলে কোরিয়ানটাও ভালো পড়ে। সবচেয়ে ভালো পড়ে জাপানিটা, তারপরে হচ্ছে কোরিয়ানটা, আর এরপরে চায়না, তাইওয়ান, এভারেস্ট। যত ভালোই বলুক না কেন, এভারেস্ট। আচ্ছা, গেঞ্জি, কলার, কলার গেঞ্জি অথবা পোলো শার্ট, অর্থাৎ পোলো গেঞ্জি, কলারওয়ালা গেঞ্জি, যে সামনে প্লাকেট করা থাকে, এটা দুই রকমের হয়। একটা হচ্ছে পলিস্টার, খালি সব জার্সি ক্যাটাগরির পলিস্টার, আর একটা হচ্ছে কটন প্লাস পলিস্টার। ঠিক আছে? তো এইটা হচ্ছে ওভারঅল মার্কেটে বিক্রি করার জন্য তাইওয়ানটা ভালো, বাট খুব হাই কোয়ালিটি যদি চান তাহলে কোরিয়া। তারপরে কলার গেঞ্জির মধ্যে আরেকটা মাল বিক্রি হয়, সেটা ফুল হাতা আকারে, সেটা কোরিয়া যদি হয় খুব ভালো। তারপরে এলএসডি ফ্রক, অর্থাৎ মালটার কোড হচ্ছে এলএসডি, সেটা হচ্ছে সেমি লং হয়, এটার মধ্যে জর্জেট পড়ে, কটন পড়ে, মিক্স পড়ে। ঠিক আছে? এইটা আপনার চায়নাটা ভালো হয় দেশের জন্য, দেশের মানুষের বাজেটের জন্য। নর্মালি এই টপসগুলা কোরিয়া এবং জাপান বেস্ট, কিন্তু ওগুলোর দাম আকাশ ছোঁয়া, 70,000, 80,000, 65,000, 55,000। সে অনুযায়ী দেখা যায় চায়না মালগুলো, দেখা যায় চায়না দুইটা মালই বেশি আছে, এলএসডিএল আর এলএসডি, যেগুলো আপনার 70-এর কাছাকাছি অথবা 50-এর কাছাকাছি। বাট ওভারঅল অন্য অন্য যেগুলো আছে, এলএসডিএল, তারপরে এলসিবি, তারপরে এলসিডিএস, এইসব কোডের যে মালগুলো আছে, অর্থাৎ ফ্রক ফুল লং অল কটন, তারপরে ফ্রক ফুল লং কটন প্লাস জর্জেট, আর একটা আইটেম হচ্ছে ফ্রক শর্ট, সেটা হচ্ছে সব জর্জেট। তারপরে এলসিবি মানে টপসের শর্টগুলো পড়ে, ছোট সাইজের টপস। তারপরে টপস শার্ট টাইপের, এটার একটা গাইড হয়। তারপরে টপস গাউন অথবা ড্রেস মিক্স, এটার গাইড হয়। তো এগুলো নর্মালি আমাদের দেশে বর্তমানে চায়নাটা ভালো চলতেছে, কেনা দামও কম, আবার বেচতে গেলে আপনার ড্রেস টাইপের পরে, যেটা আমাদের দেশের সমাজের সাথে কিছুটা ম্যাচিং হয়, আবার স্টাইল টিস্টাইল এটার মধ্যে পাওয়া যায়। আর টুকটাক ছেঁড়াফাটা যেটুকুন পাওয়া যায়, এগুলো নারীরা টেলার যে ঠিকঠাক করে নেয়। ঠিক আছে? তো ওভারঅল চায়নাগুলো এখন চলছে এবং ভালো, এবং চায়না মালের দাম প্রথম দিকে অনেক কম ছিল, আর এখন এটা যেহেতু প্রচুর মানুষ কিনতেছে, তো দাম মোস্টলি ডাবল করে ফেলছে ব্যবসায়ীরা। ঠিক আছে? আচ্ছা, এবার এবং দিন দিন চায়না মালের দাম উঠতে এমন অবস্থায় নিয়ে যাবে ব্যবসায়ীরা, কোরিয়ান মালের সমান নিয়ে যাবে, অলরেডি নিয়ে গেছে দুইটা আইটেমে। ওই যে কথাটা বললাম যে বাংলাদেশে যে আইটেমটা কাস্টমার ঝাঁপায় পড়ে, সেই আইটেমের দাম বেড়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে শার্ট, শুধু সাদা রঙের, এটা কোরিয়াটা ভালো, জাপানটাও ভালো, জাপানটা বেস্ট হয়। আচ্ছা, শার্ট ফুল হাতা, এটা কোরিয়াটা ভালো হয়। শার্ট হাফ হাতা, এটা কোরিয়ান ভালো হয়। তারপরে শার্ট শীতের, অর্থাৎ তুলার, অর্থাৎ এটাকে ফ্লেলিং শার্ট বলে, মোটা মোটা শার্ট, হ্যাঁ, এটা তাইওয়ানটা ভালো হয়। তারপরে জিন্সের শার্ট মোটা পাতলা, এটা তাইওয়ান ভালো হয়, কোরিয়াও ভালো হয়, চায়না একদম খারাপ না। এরপর বেবি সুইট, বেবি সুইট চায়না দামি যেটা সেটা ভালো, আর তাইওয়ানটাও ভালো। তবে তাইওয়ানের থেকে চায়না দামি যেটা, সেটা যদি নিতে পারেন,
ওটাতে জ্যাকেটের পরিমাণ বেশি পড়ে, তাতে আপনার 1-2 হাজার টাকা সেভও হয়, আবার মালও ফার্স্ট ক্লাস হয়। আর তাইওয়ানের দামি মালটা যদি নিতে পারেন তাহলে তো বেবি সুইটে ভালো ব্যবসা হয়। তারপরে সোয়েটার বয়েজ গার্লস, এটা তাইওয়ান অলওয়েজ বেস্ট। তারপরে সোয়েটার শুধু মেন্সের সোয়েটার তাইওয়ান কখনোই করে না, এটা শুধুমাত্র চায়নাতে হয়। অথবা সোয়েটার শুধু লেডিস, এটা চায়নাতে হয়। তারপরে সোয়েটার মিক্স মেন্স প্লাস লেডিস, এটা তাইওয়ানে গণদরে হয়, কোরিয়াতে গণদরে হয়, চায়নাতেও গণদরে হয়। কিন্তু শুধু মেন্স অথবা শুধু লেডিস মালটা খুব কম পাওয়া যায়, তবে পেলে খুব ভালো বরকত হয়, এবং এটা শুধুমাত্র চায়নাতেই পাওয়া যায়। আচ্ছা, সোয়েটার এবং কার্ডিগ্যান, এটা মিক্স অবস্থায় পাওয়া যায়। কোরিয়ান নিলে খুব অল্প মাল পড়ে এবং বিশাল বড় বড় মাল পড়ে এবং দেশে চালানো খুব টাফ। কোরিয়ান মাল সবাই বলে খুব দামি, খুব ভালো, আমরাও স্বীকার করি। বাট এই সোয়েটারের জগতে এই সোয়েটার প্লাস কার্ডিগান অথবা শুধু কার্ডিগানের যে গাইডগুলো কোরিয়া বিক্রি করে, এটা তো কোনো বরকত হয় না, ঠিক আছে? তাহলে সোয়েটার প্লাস কার্ডিগান, এটা যদি চায়না পান, পাতলা হয়, পরিমাণ অনেক বেশি হয়, খুব ভালো হয়, তাইওয়ানে ভালো। আর শুধু কার্ডিগান যদি খুঁজেন তাহলে এটা চায়নাতে আসে, শুধু কার্ডিগান আপনার তাইওয়ান করে না। তো বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, যেমন আপনি রংপুরে ডিসি অফিসের সামনে যে দেখবেন যে সোয়েটারের গাইড নিচ্ছে, নিজেই সেলাই কাঁচি দিয়ে কাটতেছে, বুকটা কেটে ফেলতেছে, এরপরে এটা কার্ডিগান সিস্টেম, নিজেই একটা সেলাই মেশিন দিয়ে রাস্তার পরে বসে বানাচ্ছে, আবার কার্ডিগান আকারে বিক্রি করে দিচ্ছে। সো যারা এরকম কারুকাজ জানেন তাদের জন্য কার্ডিগানটা ভালো। এই এরকম ম্যানুয়ালি তারা কার্ডিগান বানায় কিন্তু বিক্রি করে। আচ্ছা, এরপরে হচ্ছে স্কিন গেঞ্জি লেডিস স্কিন গেঞ্জি, তাইওয়ান ভালো, চায়নাও ভালো, তবে তাইওয়ানটা বেস্ট। আচ্ছা, তারপরে টুপি গেঞ্জি, হুডি মানে টুপি গেঞ্জি, অর্থাৎ মাথায় টুপি আছে, এটা তাইওয়ান ভালো। হ্যাঁ, তারপরে ব্লেজার, শর্টকাটে বলে দিচ্ছি কোনটা ভালো। এর বাইরে যত প্রশ্ন করবেন সব প্রশ্নের সঠিক ব্যাখ্যা এবং আপনার প্রমাণ অনেক কিছু বলা আছে যে কি কারণে এটাকে ভালো বলতেছি। সো যেটা ভালো বলতেছি সেটা নোট করে রাখবেন, ওই মালটাই যেখান থেকে মন চাই সেখান থেকে নেবেন। আমার কাছ থেকে শিখতেছেন এর অর্থ যে আমার কাছ থেকে মাল নিতে হবে এমন তো কোনো কথা নাই। আপনাদের শেখানোর, মন ভরে ভালোবেসে শেখাই, এটা আমার নেশা, এটা ব্যবসার স্বার্থে আপনাদের বলতেছি না। তবে এই যে মালগুলো বলে দিচ্ছে এটা অনেক গবেষণার ফসল, এগুলো বিক্রি করলে অথবা এই মাল নিয়ে বিক্রি করলে আপনার প্রফিট হবেই, হতে বাধ্য। তারপরে ব্লেজার, মোটা কোট, স্টাইলিশ মাল যদি চান আর ছোটোখাটো মানুষ যদি হয়, হাতটা ছোট, লম্বায় ছোট, তাহলে সেইটা কোরিয়া ভালো, আর না হলে তাইওয়ান বেস্ট। তারপরে মেনজের কোট, আচ্ছা ব্লেজার, মোটা কোট, ওভার কোট, এটা তাইওয়ান ভালো। এটার মধ্যে মেয়েদের ওই যে বড় বড় ওভার কোট টোট এগুলো বেশি পড়ে, তাইওয়ান ভালো। আর কোট যদি হয় শুধুমাত্র, তাহলে তাইওয়ান সারা বাংলাদেশের জন্য ভালো। আর যদি ছোটোখাটো মানুষ যে অঞ্চলে, শর্ট মানুষ যে অঞ্চলে, যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে আপনার শেরপুর, এইসব অঞ্চল, তো দেখা যায় যে আপনার ময়মনসিং, হ্যাঁ, তাহলে দেখা যায় যে ওখানে কিন্তু আপনার নেত্রকোনা, ওইসব অঞ্চলে কোরিয়ান মালটা চলে। আচ্ছা, লেডিস শর্ট কোট ফ্যাশন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা আইটেম, যা নিবেন তাইতেই ব্যবসা, চায়নাতেও ব্যবসা, তাইওয়ানেও ব্যবসা, কোরিয়াতেও ব্যবসা, কোনো সমস্যা নেই। তবে দেশের মধ্যে সর্বস্তরে বিক্রি করার জন্য চায়নাটাই যথেষ্ট। জ্যাকেট মেন্স, কোটি অথবা হাপাতা, কোটি জ্যাকেট অথবা হাপাতার জ্যাকেট, অর্থাৎ যেটাকে মুজিব কোটের মতো বলা হয়, মানে হাতা ছাড়া জ্যাকেট, পাঞ্জাবির উপরে হুজুর টুজুরা পরে, বিভিন্ন ওরস শরীফ টরিফ, তারপরে যে এইসব ইসলামী যত অনুষ্ঠান হয় রাতের বেলায়, রাত জেগে জেগে ওয়াজ শুনে, ওইসব জায়গায় প্রচুর সেল হয়। এটা তাইওয়ান ভালো, কোরিয়াও ভালো। মেন্সের জ্যাকেট ফুল হাতা সবচেয়ে ভালো বাংলাদেশের জন্য জাপান, তারপরে হচ্ছে তাইওয়ান, তারপরে হচ্ছে কোরিয়া। আর বর্তমানে সর্বস্তরের মানুষের জন্য চায়নাটা ভালো, কারণ চায়নাতে টুপির মাত্রাটাও বেশি পড়ে। আর চায়না মাল যেহেতু, শুরুতেই বলছি, চায়না মাল সবসময় মোটা টাইপের হয়, তাতে ওই জ্যাকেটগুলো ভালো হয়। গ্রামগঞ্জ হাটবাজারের জন্য চায়নাটা সবচেয়ে বেশি চলে জ্যাকেট। আর যদি শোরুম দোকান টোকানের জন্য হয়, অনলাইনের জন্য হয়, তাহলে জাপানটা বেস্ট। এরপর জিন্স জ্যাকেট মোটা পাতলা, এটা কোরিয়াও ভালো, তাইওয়ানও ভালো, চায়নাও ভালো। লেদার জ্যাকেট তাইওয়ান, কোরিয়া ভালো, তাতে লেডিস হোক আর মেন্স হোক, আর্টিফিশিয়াল হোক আর জেনুইন লেদার হোক। জেনুইন লেদার হলে কোরিয়া টাচ করতে হবে, কোরিয়াটা বেস্ট। এবার টাইস লেডিস, মোটা মোটা টাইস যদি খোঁজেন তাহলে চায়না, আর যদি ওভারঅল যদি খুঁজেন তাহলে হচ্ছে কোরিয়া হলে অথবা তাইওয়ান হলে ভালো। আর প্লাজো টাইস,
মানে লিলেন কাপড় টাপড় এইসব জর্জেট লিলেন টাইপের অথবা সুতি টাইপের খুব ফ্যাশনেবল মেয়েদের টাইপ যদি খুঁজেন, তাহলে হচ্ছে আপনার এটা চায়নার কোনো বিকল্প নাই, চায়না বেস্ট। প্লাজো লিলেন চায়না বেস্ট। আর প্লাজো টাইজ মিক্সটা আসলে তাইওয়ান থেকে আসে, তাইওয়ানটা খারাপ হয় না, তবে শুধু প্লাজো যদি নেন সেটা বেশি ভালো হয় এবং ওটা চায়না থেকে আসে, চাইনিজটা ভালো। ট্রাউজার নিটেড ট্রাউজার মানে গেঞ্জি কাপড়ের ছেলেদের ট্রাউজার, এটা তাইওয়ান ভালো। ট্র্যাক সুইট অথবা জিম করার ওই যে প্লে বয় ফেব্রিক্সে, যেমন যেগুলো দিয়ে আপনার ওই ফুটবল খেলার জার্সি ট্রাউজার, তারপরে সকালবেলায় তারপরে হাঁটাহাঁটি করার জন্য যেসব ট্রাউজার ট্র্যাক সুইট টিট পরে, এগুলো কোরিয়া হচ্ছে বেস্ট, জাপান হচ্ছে বেস্ট, কোরিয়াও বেস্ট। তবে কমের মধ্যে ভালোটা যদি খোঁজেন তাহলে চায়নাতেও পাবেন, আপনার ইয়েতেও পাবেন, কি বলে আপনার তাইওয়ানেও পাবেন। তাইওয়ানের মালগুলো পাতলা হয় আর চায়নাগুলো মোটা হয়। আর জাপান আর কোরিয়া যদি হয় তাহলে পাতলা হয় এবং খুব ফ্যাশনেবল, খুব হাই গ্রেডের প্রোডাক্টগুলো হয়। তারপরে গ্যাবার্ডিন প্যান্ট আর জগার্স, এটা মিক্স অবস্থায় থাকে। হ্যাঁ, জগার্স, গ্যাবার্ডিন প্যান্ট, 6 পকেট, 4 পকেট, এগুলো সব মিক্স অবস্থায় থাকে। আর এগুলো তাইওয়ানও ভালো, কোরিয়াও ভালো, কোরিয়াটা বেস্ট। তারপরে অফিসিয়াল প্যান্ট অথবা যেটাকে ট্রপিক্যাল প্যান্ট অথবা ফর্মাল প্যান্ট বলে, এটা লেডিসের বেল হয় এবং মেন্সের বেলও আলাদা আলাদা হয়। এটা তাইওয়ান যথেষ্ট, আর কোরিয়া হলে তো কথাই নেই। তবে কোরিয়ান মালগুলো বেশি ঢিলা হয় এবং লম্বায় ছোট হয়। আর আমাদের দেশের সাইজের জন্য তাইওয়ান ভালো, আর এরপরে এটা যদি একটু কাটছাটও করতে হয় তো তাইওয়ানটা কাটছাট করা যায়। কোরিয়াটা কাটছাট করতে গেলে অনেক কিছু বাদ হয়ে যায় অথবা শর্ট পড়ে যায় ফেব্রিক্সে। আচ্ছা, এবার জিন্সের প্যান্ট মেন্স, জিন্সের প্যান্ট লেডিস, তাইওয়ান যথেষ্ট, কোরিয়াও যথেষ্ট। তবে জিন্সের প্যান্ট বয়েজ যদি হয় তাহলে চায়না খুব ভালো বরকত দেয়, চায়নাটা খুব ভালো হয়। ঠিক আছে, চায়না আর কোরিয়াটা খুব ভালো হয়। এরপর ব্রা আইটেমটা চায়নাটা ভালো। শাল চাদর, দুইটা আইটেমের কথা বলি, খুব সেন্সিটিভ। একটা হলো শাল চাদরের গাইড, আর একটা হচ্ছে স্কার্ফ হিজাব ওড়নার গাইড। এখন আমাদের দেশের মেয়েরাই তো এখনো ওড়না ঠিক মতো পরে না, তাহলে বিদেশে চাইনিজরা অথবা কোরিয়ানরা ওরা কি ওড়না পরে, ওরা একটা দড়ির মতো জাস্ট ফ্যাশন। এখন আপনি যদি ওড়না হিজাব এইসবের গাইড নিয়ে যদি চিন্তা করেন যে এলাকায় যাব ওই নোয়াখালীতে আর মা বোনের কাছে এটা বিক্রি করবো, মা বোনরা ওখানে তো 4-5 হাতের ওড়না পরার পরও চিন্তা করে যে আরও এক হাত বড় হইলে বোধ হয় আমার পর্দাটা আরও বেশি ভালো হইতো, তারা 4-5 হাতের ওড়নাতেও সন্তুষ্ট না। তো ওইখানে যদি আপনি ওই বিদেশিদের ব্যবহার করা শাল চাদর নাম শুনেই মাল কিনে নিয়ে বেচতে যান তাহলে মহা বিপদে পড়বেন। এগুলো হচ্ছে ভার্সিটিতে, তারপরে বিভিন্ন বস্তির আশপাশে আছে না, যেমন উগ্র মহিলা স্কুল, যেমন মোহাম্মদপুর আপনার লালমাটিয়া মহিলা কলেজের সামনে, যা বেচবেন যত ছোট হয় তত বেশি বেচা হয়। তারপরে আপনার কি হয়েছে, ইডেন মহিলা কলেজ, এর গেটে যা বিক্রি করতে চাবেন তাই বেচা হবে। ওইখানে 4-5 হাতের ওড়না টোড়না চলে না, কিন্তু এইটা নিয়ে যদি আপনি ওই মাইজদি মহিলা কলেজের সামনে যান তো মাইর একটা মনে করেন মাটিতে ফেলাবে না যে এটা ওড়না, এটা শাল চাদর, এটা তো দড়ি। তাহলে আপনাকে জিনিসটা আগে বুঝতে হবে যে বিদেশিরা কোন শাল চাদর ব্যবহার করে, এখন তারা ওই নামটা দিয়ে মালটা আনে। তাহলে আপনার চাহিদা আপনাকে বুঝে মালটা কিনতে হবে এবং বিক্রি করতে হবে। তারপরে মাফলার, শুধু মাফলারের একটা গাইড পাওয়া যায়, আর টুপি মাফলারের গাইড পাওয়া যায়, আর একটা টুপি পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাপ আইটেম, ক্যাপের মতো টুপি। খালি টুপি বললে হবে না, একটা হচ্ছে উলের টুপি, মানকি টুপি এই টাইপের, অর্থাৎ শীতের টুপি, আর একটা হচ্ছে ক্যাপ টুপি। ঠিক আছে, তাহলে টুপির অর্ডার দেওয়ার সময় অথবা টুপির দামাদামি করার সময় এই জিনিসটা আপনাকে আলোচনা করতে হবে যে কোন টুপিটা আপনি চান। ক্যাপ টুপিটা খুব কম পাওয়া যায়, তবে মাঝে মধ্যে পাওয়া যায়। আর উলের টুপিটা শুধু টুপির গাইড যদি পান অথবা শুধু মাফলার যদি পান, ওটাতেও যেমন বরকত আছে, অথবা টুপি মাফলার মিক্স যেটা সেটাতেও বরকত আছে, এবং এগুলো সবসময় তাইওয়ান বেস্ট হয়। আর শাল চাদর যেটা, এটাও তাইওয়ান খারাপ না, কোরিয়া সব। তবে শাল চাদর এবং চাদর, স্কার্ফ, হিজাব, ওড়না, এটাতে কোরিয়াটা বেস্ট। ঠিক আছে, আর টুপি মাফলার জাতীয় মোজা এগুলোতে আপনার তাইওয়ান বেস্ট। আচ্ছা, এবার মোটা কম্বল একটার গাইড। এবার আবার লক্ষ্য করার মতো 3টে আইটেম, একটা হচ্ছে মোটা কম্বলের গাইড, আর একটা হচ্ছে ভেলভেট প্লাস কমফোর্টের গাইড, আর একটা হচ্ছে পাতলা কাঁথা ভেলভেট কাঁথার গাইড। মানে কাঁথা কম্বল অথবা কমফোর্ট, এই ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরি বেসিক্যালি পাওয়া যায়। একটা হচ্ছে মোটা কম্বলের, আর একটা হচ্ছে কমফোর্ট প্লাস ভেলভেট, আর একটা হচ্ছে
পাতলা ভেলভেট। পাতলা ভেলভেটে পরিমাণ বেশি হয়, আর কমফোর্ট প্লাস ভেলভেটে 2 রকমের আইটেম হয়। আর শুধু মোটা কম্বল যেটা, সেটা মোটা কম্বলের মাত্রা বেশি পড়ার কথা। বর্তমানে যেহেতু জিনিসপত্র অনেক দাম, তো যারা কিনে নিয়ে আসতেছে তারা খারাপ মালটা কিনে নিয়ে আসতেছে। তো আমরা বলবো যাদের মোটা কম্বল কেনার ইচ্ছা আছে তারা মোটা কম্বল গাইটে আপনার যে টাকা খরচ পড়বে তার থেকে আর 100-200 টাকা বাড়ায় নিলে আমরা আপনাকে কম্বল বানায় দিতে পারবো একদম ফ্যাক্টরি থেকে, এবং প্রতিটা কম্বল একদম এ গ্রেডের কম্বল হবে। ঠিক আছে? তাহলে গাইটের মোটা কম্বলটা বর্তমান যুগে কিনতে যাওয়াটা অথবা বিক্রি করতে যাওয়াটা প্রচণ্ড লস বর্তমান সময়, এবং গত বছর থেকে এই লসটা শুরু হয়েছে, যার কারণে গত বছর থেকে আমরা বলে দিছি যে আমাদের কাছে কেউ অন্তত কম্বলের মোটা কম্বলের অর্ডারটা নিয়ে এসেন না। আর এবছর যে কম্বল বানায় দিচ্ছি, হ্যাঁ, তো অথবা দিচ্ছি, তাতে ওই যে একটা সুন্দর একটা ডায়লগ হিট করছে না, যে জুবায়েদ ভাইকে বলছি আমার জীবনটা আলোকিত করে দেন, উনি তো আলোকিত করতে যে পুরো আগুন ধরায় দিছে। তা এই যে একটা এরকম কি একটা ডায়লগ যেন টিকটক মিকটক সব জায়গায় ভাইরাল হয়েছে, তা আল্লাহর ইচ্ছা আগুন ধরায় দিব, এমন কম্বল বানায় দিব মানে দোমাটকে আসার মতো, সেরকম আপনার শরীর গরম হয়ে যাবে। তাতে পাতলা বানাই আর মোটা বানাই, কম্বল নিয়ে টেনশন নাই। ঠিক আছে? এরপরে আসেন আপনার বেডশিট। বেডশিট এখন বিদেশের বেডশিটগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশে যেমন একটা বেডশিট ঝুলাই দিয়ে বিছানার চারপাশে ঝুলিয়ে টুলিয়ে আছে এইভাবে হয়, ওরা এরকম না, ওরা একটু প্রফেশনাল টাইপের। ওদের বেডশিটগুলো এমন হয় কি, ওরা বেড কাভারের মতো ব্যবহার করে, মানে ওটা ওই যে গদিটার চারপাশে কাভারের মতো আটকে থাকবে, এটা ওদের বেডশিট। হ্যাঁ, এইটাকে ওরা বেডশিট নামে বেশি উল্লেখ করে। আর এরপরে শীট তো একটা মাঝে মধ্যেই দেয়। তো বেডশিটের আপনারা যারা গাইড খুঁজেন, এটার মধ্যে কিন্তু বেড কাভারটা বেশি পড়বে আর শীট কম পড়বে। ঠিক আছে? মানে একট কাপড়টা কম পড়বে আর কাভারটা বেশি পড়বে। যে যতই মিষ্টি কথা বলুক না কেন, এইটাই হচ্ছে বাস্তব। তো কাভারটা যাদের নেওয়ার সামর্থ্য আছে, অথবা কাভারটা নিয়ে সেটাকে কাটায় শীট বানাবেন, এইসব যাদের করার ইচ্ছা আছে তারা বেডশিট নিতে পারেন। এরপর পিলো কাভার, মানে বালিশের কাভার, এটা বেলটা ভালো হয়, এটা নিতে পারেন। এগুলো আপনার কোরিয়াও ভালো হয়, তাইওয়ানও ভালো হয়, চায়নাটাও ভালো হয়। চায়নাটা আপনার একটু দাগটা বেশি থাকে অথবা ছিঁড়া ফাটাটা বেশি থাকে। এবার পর্দা, মোটা মোটা পর্দাটা অনেক চলে, এটা কোরিয়া ভালো, বেস্ট। তারপরে পাতলা জর্জেটের ফ্যাশনেবল পর্দা, এটা কোরিয়া তাইওয়ান যাই নেবেন না কেন তাই ভালো, তবে এটা খুব কম পাওয়া যায়, তবে যদি পাওয়া যায় অস্থির আইটেম এটা। এরপর কাটপিস 2 রকমের হয়, একটা হচ্ছে লেডিস কাপড়ের পরিমাণ লিলেন টিলেন এই টাইপের পরিমাণ বেশি থাকে, আর একটা হচ্ছে গার্মেন্টস, তারপরে ছেলেদের গার্মেন্টসের যে প্যান্টের কাপড়, গ্যাবার্ডিনের কাপড়, এইগুলা হুডির কাপড়। তো আগে যে কাটপিসগুলো আসতো সেগুলো লেডিসের কাটপিসগুলো বেশি আসতো, যেমন বাংলাদেশের সদরঘাট টদরঘাট এদিকে তো অনেক কাটপিস সারা বাংলাদেশে যায় টুকরো গস কাপড় আকারে, ওইগুলা দিয়ে বিভিন্ন মানুষ গ্রামগঞ্জ হাট বাজারে গস কাপড় আকারে বিক্রি করে। তো এটা আগে তাইওয়ান থেকে প্রচুর আসতো, ময়ূর ব্র্যান্ডে আসতো প্রচুর পরিমাণ, ট্রিপল এ ব্র্যান্ডে আসতো, কিন্তু এইটা এখন খুব কম আসে। এখন এই গার্মেন্টসের কাপড় ঢুকাই কথার কথা হুডি বানানো যে মোটা মোটা ফেব্রিক্স আছে এইগুলো দিয়ে কেসে কাটপিসের গাইড বানায় ছেড়ে দিচ্ছে। তো এইটা আনার পরে দেখা যায় গ্রামের মানুষদের অথবা গ্রামের হাট বাজারে, যেমন আপনি দেখবেন যে এটা সবচেয়ে বেশি পাবেন হচ্ছে আপনার সিরাজগঞ্জের হাটগুলাতে, তারপরে পাবেন হচ্ছে আপনি বোধহয় এটা আপনি পাবেন হচ্ছে আরও বেশি পাবেন খুলনাতে, তারপরে আরও বেশি পাবেন আপনি এটা হচ্ছে নীলফামারীতে। হ্যাঁ, তো এই যে কাঠ পিসের এই যে ব্যবসাটা, এইটা গাইটে আগে যে ব্যবসাটা ছিল এটা এখন প্রায় মরে গেছে, অর্থাৎ এই ফেব্রিক্সগুলো এখন তেমন পাওয়াই যায় না, আর এইটি হচ্ছে আফসোস। আচ্ছা, আর এরপর হচ্ছে মিক্সার। মিক্সার মানে পাপোশ টাপোশ ঘরের মধ্যে যা যত যা ফেলে দেওয়া হয়, ব্যাগের থেকে শুরু করে জুতার থেকে শুরু করে এটা ফেব্রিক্সের থেকে শুরু করে এটা বালিশের কাভারের থেকে শুরু করে 12 ভাজালি, মানে একটা পরিবারে যত রকমের ওয়াস্টেজ হয় এই সব ওয়াস্টেজ মিলে একটা মিক্সার করা হয়, যেটা কাপড় জাতীয় আইটেমের মিক্সার। এটা অনেকে ভালো ব্যবসা করে, অনেকে খারাপ করে। আমি এ পর্যন্ত জীবনে একটাও বিক্রি করিনি, কারণ এই মালটাতে আমার কখনো কোনো ভক্তি হয় না। হ্যাঁ, তো আপনারা যদি নিতে চান নিতে পারেন, কোরিয়াও পাওয়া যায়, তাইওয়ান পাওয়া যায়, মিক্সার নিলে তাইওয়ানই নেওয়া ভালো। আর এই হচ্ছে টোটাল গাইডের জগতে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের আলোচনা করে দিলাম কোন আইটেমটা কোন দেশের জন্য ভালো হবে। তাহলে আমার বিশ্বাস, আমি যেহেতু এত সিক্রেট, এত গোপন এবং এত সেন্সিটিভ পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করে দিই,
তো আমার পরে যদি বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন, তো এই মাল যেখান থেকে আপনি পারেন সেখান থেকে নিয়ে নেন। তবে যে মালটা বেশি চলে এবং কোন দেশের কোন আইটেমটা বেশি চলে সেটা বলে দিলাম, নিয়ে নেন, সমস্যা কি? ভালোবেসেই বলে দিছি, নিয়ে দেখেন ব্যবসা হয় কিনা। এরপর থ্যাংক ইউ দেওয়ার জন্য আমাকে আপনি একটা ফোন দিতে বাধ্য থাকবেন, ঠিক আছে? একদম স্বার্থহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে আপনাদের ভালোবেসে কথাগুলো বলে দিলাম। আর যদি আমাদের কাছ থেকে কিনতে মন চায় তাহলে ভালো, তো আমার 500 টাকা ব্যবসা হবে অথবা 1000 টাকা ব্যবসা হবে, আলহামদুলিল্লাহ, ভালো। তো খুব কাটকিলার, খুব স্বচ্ছ কথা বলি, তাহলে আপনারা এই যে অনেক সময় পুরুষ মানুষ এমনভাবে কথা বলেন, আপনার কথার ধার শুনলে মনে হয় যে এটা বোধহয় পেটিকোট পরে একজন বেটা মানুষ। তা আপনার কথার মধ্যে, চিন্তার মধ্যে, ডিসিশনের মধ্যে যখন আপনার এরকম একটা ব্যক্তিত্ব না থাকে, তখন আপনার সাথে কাজ করতে ভালো লাগে না। আবার মনে হয় যে ওই আসছে শখে কাজ করবে, 1-2 মেল মাল কিনে ও লাস্টে বেচতেও পারবে না, কারণ ওর যে কথাবার্তার যে ধারা অথবা যে লেভেল অথবা চলাফেরার যে স্টাইল, এটা তো পুরো একটা হাফ লেডিস টাইপের। ওরা দিয়ে ব্যবসা হবে না। নিক, শখ করছে, একটা মাল নিয়ে ঘুরে বেড়ে বেড়াক, শেষ। তো এইগুলো আমরা আসলে খুব অপছন্দ করি। আগে ব্যক্তিত্ববান পুরুষ হইতে হবে অথবা নারী হইতে হবে, এবং ব্যবসা, আপনি যে একজন ব্যবসায়ী, আপনার আচরণের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে এরকম ব্যক্তিত্ববোধ থাকতে হবে, তারপর আপনি একসময় ব্যবসায়ী হতে পারবেন। যেমন গত বছর এক ভদ্রলোক এই এত কিছু শেখায় দেওয়ার পরে তার ব্রেন এত বেশি কাজ করছে, এত বেশি তার ব্রেন শিয়ানো হয়েছে, তার কাছে মনে হয়েছে জুবায়েদ ভাই কখন চট্টগ্রাম যাবে, জুবায়েদ ভাইরে নিয়ে গোডাউনের থেকে ভালো মাল কিনবে। আমি কি দালালি করতে বসছি যে একবেলা পেট ভরে খাওয়া দিবেন আর 500 টাকা হাত খরচ দিবেন, আর আমি আপনারে নিয়ে নিয়ে বিভিন্ন গোডাউনে নিয়ে নিয়ে আপনার জন্য দালালি করে দেবো? আপনার তো একটা লাথি মেরে বের করে দেওয়া উচিত। মাদারচোদ, বদমাইশি করার জায়গা পান না? জুবায়েদ ভাই 2টা গালাগাল দিল না, যার কাছে যাবেন, আপনার এই অ্যাটিটিউড যখনই আপনার মধ্যে কেউ দেখতে পারবে, আর সে যদি কোনো ব্যবসায়ী হয়, খাতুনগঞ্জের ব্যবসায়ী হলে তো একদম কলজাটা ছিঁড়ে লাথি মারবে, কলিজার পরে লাথি মারবে। জুবায়েদ ভাই তো মুখের পরে মারছে। তো এই জন্য কখনো অতিরিক্ত শিয়ানা, অতিরিক্ত ব্রেনি আর অতিরিক্ত খেলোয়াড় হতে যাবেন না। অতিরিক্ত খেলার তখন হবেন যখন পকেটে 1000 কোটি টাকা থাকবে, এক জাহাজ ভরে চায়নাতে মাল আনার ক্ষমতা রাখবেন, তখন এইসব ব্রেন খাটাবেন। কিন্তু পকেটে আছে 50,000, 20,000, আর ব্রেন খাটায় ফেলেছেন 10,000 কোটি টাকার, তাহলে আপনি হচ্ছে চিড়িয়াখানার বস্তু, ব্যবসা আপনার জন্য না। মনে মনে আপনি যে কোনো অফিস থেকে বের হয়ে যাবেন, আপনার কথাবার্তা অ্যাটিচিউড শোনার পরে ওই খাতুনগঞ্জের এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর সাথে হাসাহাসি করবে যে বালপ্যাক না একটা আসছে, দিস ওরে বাদায় দিস, সুযোগ পাইলে ওরে ধরায় দিস, আপনার ধরায় দিবে। এই জন্য খুব বড় মনের হতে হবে এবং সবাইকে দিয়ে থুয়ে নিজেও 2 টাকা ইনকাম করতে হবে। আর এভাবে ছাড়া জীবনে কোনো দিন কোনো ব্যবসায় আপনি ভালো কিছু করতে পারবেন না, সম্ভব না। কারণ আপনি যেমন শিয়ানা, আপনার থেকেও শিয়ানা মার্কেটে টাকা নিয়ে বসে আছে, আপনার তো হাত ফাঁকা, আর তার কাছে 1 কোটি, 2 কোটি, 10 কোটি অল টাইম রেডি আছে, খালি তুড়ি দিলে বেরোবে। তাহলে বেশি শিয়ানা হতে যাবেন না। ভাবের ভাব আস্তে আস্তে উঠবেন, যখন বড় হবেন তখন বড় বড় গেমলিং খেলবেন। কারণ একটা মাফিয়া ডন যা খেলতে পারে, ওই এলাকার একটা সিটকে মুস্তান যেমন ডায়লগ মারে, দেখায় দিব, ও তো নিজের ভিতরে আন্ডারওয়্যারও পরা নাই, যে আন্ডারওয়্যারটা আছে ওই এলাকার মুস্তানে যখন বড় বড় লেকচার দিয়ে দেখায় দিব, খেয়ে ফেলাবো, ওরকম যে বাইটি তোর প্যান্টটা খুলতো, তোর আন্ডারওয়্যারের কত জায়গায় ছেঁড়া সেটা একটু দেই। তা এই যে খেয়ে দেবো, দেখায় দিব, হ্যান করবো, ত্যান করবো, এগুলো তো মাফিয়া ডনদের ভাষা। আর একটা মাফিয়া ডন একটা সিগারেটও খায় লাখ টাকা দামের। তা তুই ব্যবহার করিস মাফিয়া ডনের ভাষা, আর ওপাশে তোর আন্ডারওয়্যার নাই অথবা থাকলে 14 জায়গায় ছেঁড়া, তা তোরে এটা মানায়? এই জন্য তোরে বলা হয় ফটকা। তো জীবনে ফটকা হবেন না ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বড় হতে থাকবে, কথার মধ্যে স্টাইল থাকবে, পোশাকের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে, সব কিছুর মধ্যে লাক্সারি আসতে থাকবে। আপনার গ্রোথটা হবে আস্তে আস্তে গ্রাজুয়াল গ্রোথ, অর্থাৎ আস্তে আস্তে বৃদ্ধি, এবং সবাই আপনাকে আস্তে আস্তে সম্মানের কাতারে নিতে থাকবে। আর তখনই শুধুমাত্র আপনি ব্যবসায়ী হতে পারবেন। আর তাছাড়া যখন আপনি রাতারাতি কিছু কামাই করে, কিছু ব্রেন ট্রেন খাটায় রাতারাতি কিছু কামাই করলেন, 2 দিন পরে আবার রাস্তার ভিখারি হয়ে পড়ে থাকবেন, তখন আরও বেশি উপহাসের পাত্রে পরিণত হবেন। এইসব কাজ করবেন না। তাহলে সবার জন্য শুভকামনা।
আমরা অলরেডি গাইডের সাপ্লাই দেওয়া শুরু করেছি। যাদের গাইডের প্রয়োজন আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আমাদেরকে আস্থা করেন, ভালো লাগে। আর দীর্ঘদিন ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম, যার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। তো আমরা এখন চেষ্টা করতেছি আমাদের নতুন টিম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হওয়ার। সো আপনারা আপনাদের আমাদের কোম্পানির সিমগুলোতে যোগাযোগ করতে পারেন অর্ডারের জন্য। আমাদের নতুন যে ভাই বোনরা আছে তারা আপনাদের সহযোগিতা করবে। আর অনেকে বলেন জুবায়েদ ভাইয়ের সাথে কথা না বলে অর্ডারটা কনফার্ম করতে পারতেছি না, অর্থাৎ আপনার আরও কিছু জানার প্রয়োজন আছে, যেটা নতুন যারা আছে তারা হয়তোবা আপনাকে সহযোগিতা করতে পারতেছে না ডিসিশন নেওয়ার জন্য। আর এই জন্য আজকে আপনাকে ভিডিওটা করে দিলাম, যেন অন্তত আমাকে ফোনে না পেলেও আপনার টেনশন করার কোনো কারণ নেই, কারণ আপনি টাকা দিচ্ছেন কোম্পানির অ্যাকাউন্টে, কথা বলছেন কোম্পানির সিমে। সো আপনার টেনশনের কোনো কারণ নেই। জুবায়েদ ভাইকে আপনি না পেলেও জুবায়েদ ভাই আপনি কি অর্ডার দিয়েছেন সেগুলো জুবায়েদ ভাইয়ের হাতে অলরেডি চলে যাচ্ছে, সেই অনুযায়ী মাল চলে আসবে, পেয়ে যাবেন আশা করা যায়। ঠিক আছে? আর আপনার মনের মধ্যে যত রকমের কোশ্চেন থাকে সবগুলো কোশ্চেন উত্তর আমরা কিন্তু আপনাকে দিয়ে দিলাম। সো আপনার মনের মধ্যে এরপরও যদি খুঁতখুঁতানি থাকে তাহলে গাইটের ব্যবসায় নামবেনই না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একটা গার্মেন্টসে এই অর্ডারটা দেওয়া হয়, এরপরেও গার্মেন্টস অ্যাকুরেটভাবে মালটা করতে পারে না বললে মার্কেটে হাজার কোটি টাকার স্টক লট ঘুরতে থাকে। যেমন কথার কথা আমি যদি উদাহরণ দিই, হামিম গ্রুপে, আল মুসলিম গ্রুপে, কেডিএস গ্রুপে যাবেন, কোটি কোটি টাকার স্টক লট প্রতি মাসে হচ্ছে। মানে সেখানে লেটেস্ট যন্ত্র, তারপরে হাই কোয়ালিটির ফ্যাশন ডিজাইনার, মার্চেন্ডাইজার, গার্মেন্টস এক্সপার্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ার সব আছে। এরপরেও মালটা বানাতে যে মালটা রিজেক্ট, সেখানে ন্যূনতম 35,000 পিসের এক্সপোর্ট অর্ডার দিতে হয়, লোকাল অর্ডারেও কাজ করে না। তারপরেও বায়ার সন্তুষ্ট না যে মালটা বানানো ঠিক হয় নাই, মালটা পেয়ে সন্তুষ্ট না। আর সেখানে আপনি বিদেশের থেকে ব্যবহার করে ফেলে দেওয়া মাল নেওয়ার পরে সেটার মধ্যে আপনি খুঁতখুঁতানি করবেন, এর অর্থ আপনার থেকে ফাজিল আর দুনিয়া একটাও নাই। তাহলে গাইটের মালের ব্যবসা করতে গেলে, এই মালটা বানাইতে গেলে কথার কথা 700-800 টাকা খরচ হচ্ছে, আর এই মালটা আপনি গাইটের মধ্যে পাচ্ছেন 35 টাকায়। আর এর মধ্যে যদি আপনি খুঁতখুঁতানি করেন তাহলে গাইটের ব্যবসা আপনার জন্য না। আপনি গাইটের ব্যবসা না করে বাসায় বউয়ের পেটিকোটটা নিয়ে পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। এখন তো দেখেন এটা পড়লেও বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ নারী এগুলো হয়ে যাওয়া যাচ্ছে। তাহলে ওই কাজটাই করেন, গাইটের ব্যবসা ফেলে রেখে। ঠিক আছে? তো সবার জন্য ধন্যবাদ। আর এখন থেকে আমাদের গাইটের ব্যবসা শুরু হয়ে গেছে, অথবা ডেলিভারি শুরু হয়ে গেছে, অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। যদি কারো ভালো লাগে তাহলে আমাদের যে স্ক্রিনশটে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো আছে, এগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে, যোগাযোগ করবেন। ধূপধাপ আমরা প্রতি সপ্তাহে গাইড ডেলিভারি দিচ্ছি। ঠিক আছে? সবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।